কিরে ভাই, আমি আসলে লাইভে গেলাম কোথায়? শিট ম্যান, এলিটসেই না আমি লাইভে। আমার ফোনে শো করতেছে না কেন? গাইজ, আমি এলিটসেই লাইভে না, মানে আমার ফোনে শো করতেছে না লাইভ। এ কি অবস্থা? আচ্ছা, আমি লাইভ কি এলিটসের ভিতরে না? বুঝতেছি না আসলে। এই তো পাওয়া গেছে। হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে ক্লাসে স্বাগতম। ইয়াস, এলিটসে লাইভ আসছি। ইয়াস, নো ভুল, ঠিক আছে। যাই হোক গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? দিনকাল কেমন যাচ্ছে? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখার পর তোমরা কেমন আছো বলো তো? মাত্র ফার্স্ট ইয়ারে, তাই না? সেকেন্ড ইয়ারে হইলো হচ্ছে আর একটু বড় মানসিক ধাক্কা খাইতি, যেগুলো কি আসছে ভাই পরীক্ষায়, এবং 45 সেকেন্ডে একটা কোয়েশ্চেন সলভ করা লাগবে। ইনফ্যাক্ট তোদের আছে ক্লাসে একটা ম্যাথও আছে, ম্যাথটা স্লাইড অ্যাড করছিলাম আগেই। যারা 25-এর ক্লাস করছিস তারা হয়তো দেখছিসও, যে এই ম্যাথটা হয়ে গেল রে, যেটা এটা আজকে ঢাকা ভার্সিটিতে আসছিল, ঠিক আছে? এটা আজকে ঢাকা ভার্সিটিতে আসা কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন সলভ করার জন্য টাইম হচ্ছে 45 সেকেন্ড। যদিও আহামরি কঠিন না, প্র্যাকটিস থাকলে এটা 45 সেকেন্ডে কেন, তার আগেও সলভ করা সম্ভব। বাট ওই যে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এনাফ। তোমার প্রচুর প্র্যাকটিস করা লাগবে যেন তোমার মধ্যে ইনস্টিংটা তৈরি হয়ে যায়। কোয়েশ্চেন দেখেই যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ, এই কোয়েশ্চেন তো এমনি সলভ করা লাগবে। এখন কোয়েশ্চেন দেখার পর তোমার মধ্যে যদি 3-4 রকমের চিন্তা আসে, এভাবে সলভ করবো নাকি এইভাবে নাকি ওইভাবে, তাহলে তো চিন্তা করতে করতেই 45 সেকেন্ড শেষ। তুমি চিন্তা করবা কখন, তুমি সলভ করবা কখন? সো ইনস্টিংক্ট নিজের ভিতরে তৈরি করা লাগবে। কোয়েশ্চেন দেখেই যেন বুঝো যে হ্যাঁ, এই কোয়েশ্চেন আমার সলভ করা লাগবে এই প্রসেসে। এবং এটা তখনই পসিবল যখন তোমার প্র্যাকটিস হবে এনাফ। যদি তোমাদের প্র্যাকটিস এনাফ না হয়, দেন ইট উইল বি ভেরি ভেরি টাফ। এবং আমি জানি তোমরা এনাফ প্র্যাকটিস এখনো করো না, বুঝবা, ঠিক আছে? বুঝবা, যত দিন যাবে তত বুঝবা এই প্র্যাকটিসের গুরুত্বটা কত, ঠিক আছে? এখনো সময় আছে ভাই, এখনো ফার্স্ট ইয়ারে আসো। বারবার বলছি, সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু এইসব ভুল কাভার আপ করা সম্ভব। কষ্ট, পরিশ্রম বেশি হবে। এখন থেকে পরিশ্রম করো, জার্নি উইল বি ইজিয়ার। ওকে, সো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি দেরি না করে চলে যাবো ক্লাসের মধ্যে। আজকে অনেক কিছু পড়া লাগবে গ্র্যাভিটি রিলেটেড, বাট আজকে ক্লাসটা আমি বেশি বড় নিব না, 1.5 ঘন্টার মধ্যে র্যাপ আপ করে ফেলবো, সমস্যা নাই। আর লাস্টে গিয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব, কিভাবে কিভাবে তোমাদের পড়া উচিত। কারণ তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, হোয়াট এভার ইউ আর, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা তো দেওয়াই লাগবে, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে সবাই পরীক্ষা দেয়। সো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া সবার দরকার। ওকে গাইস, চলো সব। আরে আমার মেসেজ দেয় কি এই ভর দুপুরে? এটা একটা মেসেজ দেওয়ার সময় হইলো? কি আর বলবো, মানুষজন আর মানুষ হইলো না। যাই হোক, এসে গেলাম। হ্যালো দাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দাদা আপনি এত দেরি করেন কেন? দেরি কই করলাম বাবা? এ দেরি দেরি নয়, দেরি যে কি। আচ্ছা শুরু করি, ঠিক আছে? আর দেরি করবো না, লেটস গো, শুরু করে দেওয়া যাক। আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? আজকে পড়াশোনা করব হচ্ছে অভিকর্ষ নিয়ে। ভাইয়া তাহলে এতদিন ধরে কি পড়াশোনা করলাম? আমি তো মনে হয় এটাই জানতাম ভাইয়া, যা মহাকর্ষ তাই অভিকর্ষ। না, অভিকর্ষ হচ্ছে এক বিশেষ ধরনের মহাকর্ষীয় বল। যখন পৃথিবী, মানে আমরা বলি না যে দুইটা বস্তুর মধ্যে ভরের কারণে যেই আকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, তখন যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটাকে বলা হয় হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ জিনিসটা কি? সিম্পল খুবই। ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে যাদের একটা নির্দিষ্ট ভর আছে, একটার ভর হচ্ছে m1 আর একটার ভর হচ্ছে m2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, ঠিক আছে? কত? আর তোমাকে প্রশ্ন করলাম এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? তুমি কি বলবা? ভাইয়া বাচ্চা পোলাপানের মতো প্রশ্ন করেন কেন? জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আমি বললাম ওকে, এই বলের নাম কি? এই বলের নাম হচ্ছে মহাকর্ষীয় বল। এখন এই যে দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, ধরো তোমাকে এরকম বলে দিছে এখানে আছে আমাদের মাদার আর্থ,
ঠিক আছে, পৃথিবী, আর্থ লেখো, এবং ধরো এখানে আছে হচ্ছে চাঁদ, কি চাঁদ, মুন। ওকে, এখন এদের মধ্যে যে আকর্ষণ বল, একটা আকর্ষণ বল থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে ভাইয়া। পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে, চাঁদের একটা নির্দিষ্ট ভর আছে, ভরের কারণে কি তৈরি হয়? মহাকর্ষীয় বল তৈরি হয়। ধরলাম পৃথিবীর ভর হচ্ছে এম ই, চাঁদের ভর হচ্ছে এম এম, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের মান কত হবে বলো তো? খুবই সিম্পল, F is equals to GME into MM divided by R square। এইটাকেই বলা হয় চাঁদের উপর পৃথিবীর প্রয়োগ করা অভিকর্ষ বল। তার মানে যেই দুইটা বস্তুর মধ্যে তুমি মহাকর্ষ বল নির্ণয় করতেছো, তার মধ্যে একটা বস্তু যদি হয় পৃথিবী, তাহলে মহাকর্ষ বলকেই আমরা কি বলি? অভিকর্ষ বল বলি। সো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল নতুন কোনো কনসেপ্ট, এই জিনিস আমরা পড়ে আসছি। মহাকর্ষ বলের যা ফর্মুলা, যেমনি যেমনি মহাকর্ষ বল নির্ণয় করতাম, অভিকর্ষ বলও একইভাবে নির্ণয় করব। জাস্ট অভিকর্ষ আমরা কখন বলবো? যেই দুইজনের মধ্যে মহাকর্ষীয় বল নির্ণয় করা হচ্ছে, তার মধ্যে একজন যদি হয় পৃথিবী, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকেই কি বলা হয়? অভিকর্ষীয় বল বলা হয় বা অভিকর্ষ বলা হয়। এবং এই যে অভিকর্ষীয় বল বের করার ফর্মুলা পুরাপুরি মহাকর্ষীয় বলের মতো। মহাকর্ষীয় বলের ক্ষেত্রে যা যা নিয়ম আমরা অ্যাপ্লাই করছি, অভিকর্ষীয় বলের ক্ষেত্রেও আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করব। একদম সহজ, মনে থাকবে? শিওর? কঠিন কোনো কিছু না। তাও দুই এক লাইন লেখা আছে, একটাবার আমরা রিডিং পড়ে নেই। সংজ্ঞা: পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকেই বলা হয় কি? অভিকর্ষ। কোন বল? কোন ধরনের আকর্ষণ বল? মহাকর্ষীয় আকর্ষণ বল। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বলটা কাজ করে, সেটাকেই বলা হয় কি? অভিকর্ষ। উদাহরণ দেওয়া আছে, সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ বল তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং একটা বইয়ের মধ্যে যে আকর্ষণ বল তা হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলও এক বিশেষ ধরনের মহাকর্ষীয় বল, যেখানে দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে? সো এটা কিন্তু আলাদা কোনো কিছু না, মাথায় রাখো। অভিকর্ষীয় বল কি? এক বিশেষ ধরনের মহাকর্ষীয় বল। ঠিক আছে, এক বিশেষ ধরনের মহাকর্ষীয় বল। ওকে, একদম ইজি। পারবো না বলো তো? সহজ। আচ্ছা, এখন এই অভিকর্ষের কথা মাথায় আসলেই সবার আগে যে চিন্তাটা আসে, সেটা হচ্ছে ভাইয়া অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষ আর অভিকর্ষীয় ত্বরণ কি একই জিনিস? না। অভিকর্ষ হচ্ছে বল, মাথায় রেখো। অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে বল, আর অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের জন্য তৈরি হওয়া ত্বরণ। কি বললাম? অভিকর্ষ হচ্ছে বল, যখন একটা বস্তুর উপর বল কাজ করবে তখন তার মধ্যে ত্বরণ তৈরি হবে। অভিকর্ষ বলের জন্য যে ত্বরণটা তৈরি হয়, সেটাকেই বলা হয় অভিকর্ষীয় ত্বরণ বা গ্র্যাভিটি বা জি। ওকে, তাহলে জিটা কি? জি হচ্ছে অভিকর্ষীয় বলের জন্য তৈরি হওয়া অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ভাইয়া বুঝি নাই, বুঝাই দেই। ধরো এখানে আছে হচ্ছে একটা বস্তু, বস্তু না, এটা আমাদের পৃথিবী। এটা কি? আমাদের পৃথিবী। ফাইন ভাইয়া, এই হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। এখন ধরো এখানে একটা বস্তু আছে, কোথায়? এখানে। ওকে, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হচ্ছে আর। কত? আর। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই পৃথিবীর ভর যদি হয় এম ই, এই বস্তুর ভর যদি হয় এম, তাহলে পৃথিবী এই বস্তুর উপর কি একটা বল প্রয়োগ করবে নাকি করবে না? অবশ্যই করবে ভাই। পৃথিবীর ভর আছে, বস্তুর ভর আছে, ভরের জন্যই তো মহাকর্ষীয় বল তৈরি হয়, তাই না? তাহলে পৃথিবী অবশ্যই বস্তুর উপর কি করবে? একটা বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে ভাইয়া? এই যে এই দিকে বল প্রয়োগ করবে। কতখানি বল প্রয়োগ করবে ভাইয়া? খুবই সহজ, F is equals to GME into M divided by R square। এই বলের নাম কি ভাইয়া? এই বলের নাম হচ্ছে ওর উপর পৃথিবীর প্রয়োগ করা মহাকর্ষীয় বল বা অভিকর্ষ বল। ভাই অভিকর্ষ বল কেন বললাম? কারণ দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবী অপর বস্তুকে যেই বল আকর্ষণ করে সেটাকে অভিকর্ষীয় বল বলা হয়। এবং এটা অবশ্যই একটা মহাকর্ষীয় বল, বাট তুমি চাইলে এটাকে অভিকর্ষীয় বলও বলতে পারো, কারণ এখানে বলটা প্রয়োগ করছে হচ্ছে পৃথিবী। ওকে, সো অভিকর্ষীয় বল কিন্তু এক বিশেষ রকমের মহাকর্ষীয় বলই। গুড। এখন এই বলটা কার উপর কাজ করতেছে? এই বস্তুর উপর। একটা বস্তুর উপর যদি বল কাজ করে, তার মধ্যে ত্বরণ তৈরি হবে না? অবশ্যই ত্বরণ তৈরি হবে। কতখানি ত্বরণ তৈরি হবে? একটা বস্তুর উপর ক্রিয়াশীল বলকে বস্তুর ভর দ্বারা ভাগ করে দাও, তাহলেই ত্বরণ পেয়ে যাবা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ছি না? কি ছিল? F is equals to ma। ওকে, এখানে এফটা কি? বস্তুর উপর ক্রিয়ারত বল। এম কি? বস্তুর ভর।
এ কি বস্তুর ত্বরণ, এই ত্বরণ কেন তৈরি হবে? বল প্রয়োগের জন্য। তাহলে একটা নির্দিষ্ট বল প্রয়োগে বস্তুর মধ্যে যদি ত্বরণ তৈরি হয়, সেই ত্বরণ বের করার ফর্মুলা কি? বস্তুর উপর ক্রিয়ারত বল ডিভাইডেড বাই ওই বস্তুর ভর বা ম্যাস। তাহলে আমি যদি বলি এই যে এম ভরের বস্তু, তার মধ্যে কতখানি ত্বরণ তৈরি হবে, কেমনে বের করবা? এর উপর ক্রিয়ারত বলকে এর ভর দ্বারা ভাগ করে দাও, তাহলেই তুমি ওর ত্বরণ পেয়ে যাবা। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? এফ ডিভাইডেড বাই এম। ভাইয়া এফ কত? এই যে এফ বের করছো, এটাকে এম দিয়ে ভাগ করো। এম দিয়ে ভাগ করলে কি হবে? জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এটা কি বের হইল? অভিকর্ষ বলের জন্য তৈরি হওয়া ত্বরণ, তাই না? এই যে উপরে যেটা লিখছিলে এটা কি? এটা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী এই বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করছে, সেটাই তো অভিকর্ষ বল, তাই না? সো এটা হচ্ছে অভিকর্ষ বল। ওকে, আর এটা কি? এইটা হচ্ছে অভিকর্ষ বলের জন্য তৈরি হওয়া ত্বরণ। কি ভাইয়া? অভিকর্ষ বলের জন্য তৈরি হওয়া ত্বরণ। ওকে, বলের জন্য তৈরি হওয়া ত্বরণ। ওকে, এবং অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ তৈরি হয় সেটাকেই আমরা কি বলি? অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ। তার মানে এইটাই হচ্ছে আমাদের জি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, সহজ, অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে এইটাই বেসিক্যালি আমাদের জি এর ফর্মুলা। ওকে, জি ইজ ইকুয়ালস টু জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। বুঝেছো? ইজি, একদম ইজি। এখানে ক্যাপিটাল জিটা কি? ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এমিটা কি? এমিটা হচ্ছে পৃথিবীর ভর। কেন? কারণ এখানে তুমি যে অভিকর্ষীয় ত্বরণটা তৈরি বের করতেছো, এটা কার জন্য তৈরি হয়েছে? পৃথিবীর জন্য তৈরি হয়েছে। সো অবশ্যই এখানে পৃথিবীর ভরই আসবে। আর আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যেই পয়েন্টে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করবা সেই পয়েন্টের দূরত্ব। ওকে, একদম সহজ জিনিস। এখান থেকে বেসিক্যালি গ্র্যাভিটি জিনিসটা আসছে, যে আমাদের পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার আশেপাশে তার মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতর যত বস্তু আছে সবাইকে নিচের দিকে আকর্ষণ করে। যেই বলে আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষীয় বল বা অভিকর্ষ। এবং এই বলের জন্য যে অ্যাক্সিলারেশনটা ক্রিয়েট হয় বা ত্বরণটা তৈরি হয় সেটাকেই বলা হয় অভিকর্ষীয় ত্বরণ অথবা গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি কেন তৈরি হয়? গ্র্যাভিটি তৈরি হয় পৃথিবীর অভিকর্ষ বলের জন্য। কিসের জন্য? পৃথিবীর অভিকর্ষ বলের জন্য। ঠিক আছে, বলের জন্য। খুবই সহজ। এখন এখানে না খুব বিউটিফুল একটা ইনসাইট আছে। যেমন তুমি গ্র্যাভিটি এইভাবে বের করতে পারো যে বল থেকে ভর, বলকে ভর দিয়ে ভাগ করলা, সেখান থেকে ত্বরণ বের করলা, সেখান থেকে গ্র্যাভিটি পেয়ে গেলা। আরেকভাবেও গ্র্যাভিটি বের করা সম্ভব। কি বলেন ভাই, আরেকভাবে আবার কিভাবে? গ্র্যাভিটি হচ্ছে বেসিক্যালি পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যের মান। হ্যাঁ, কি বলেন ভাই, গ্র্যাভিটি কেমনে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য হয়? দেখো বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে বললাম এখানে আছে আমাদের বিউটিফুল পৃথিবী। ওকে, পৃথিবী কি গোলক? পুরাপুরি গোলক আসলে না। পৃথিবী হচ্ছে একটা কমলা লেবুর মতো মেরু অঞ্চলের দিকে কিছুটা চ্যাপ্টা। বাট আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য ধরে নিব আইডিয়ালি পৃথিবী একটা গোলক। ওকে, তাহলে পৃথিবী যদি একটা গোলক হয় সে কি ফাঁপা গোলক হবে নাকি নিরেট গোলক হবে? তুমি বললা ভাইয়া ফাঁপা। কেন ভাইয়া? পৃথিবীর ভিতরে কি আছে আমি তো দেখি নাই। পৃথিবী একটা ফাঁপা গোলক হওয়া সম্ভব বলো? পৃথিবীর ভিতরে কি আছে? অনেক কিছু আছে। পৃথিবী একটা নিরেট গোলক। কি? পৃথিবী একটা নিরেট গোলক। ওকে, আমি যদি তোমাকে প্রশ্ন করি পৃথিবীর ভর হচ্ছে এমি এবং এটা একটা নিরেট গোলক, পৃথিবীর কেন্দ্র হতে আর মিটার দূরে কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান কত? বলো তো কত হবে? পৃথিবীর সেন্টার থেকে আর মিটার দূরে কোনো একটা পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য কত হবে রে? খুবই সহজ, জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটাই হচ্ছে পৃথিবীর জন্য কেন্দ্র হতে আর মিটার দূরে কোনো একটা পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য। এবং এইটাই কি গ্র্যাভিটির ফর্মুলা ছিল না? দেখো তো, যে একটু আগে যে বের করলা এটাই কি ছিল? গ্র্যাভিটির ফর্মুলা। কেন্দ্র হতে আর মিটার দূরে কোনো একটা বিন্দুতে গ্র্যাভিটির মান হচ্ছে জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং আমরা যখন মহাকর্ষীয় প্রাবল্য পড়ছিলাম মনে আছে কিনা, দুইটা একক বের করছিলাম। একটা ছিল নিউটন পার কেজি, আর একটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই মিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা কেমনে আসছিল? কারণ মহাকর্ষীয় প্রাবল্য বেসিক্যালি ত্বরণকে ইন্ডিকেট করে এবং গ্র্যাভিটিও কি
ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। সো এই গ্র্যাভিটি বেসিক্যালি আর কিছুই না, পৃথিবীর জন্য তৈরি হওয়া মহাকর্ষীয় প্রাবল্যের মান। ঠিক আছে, সো লেখো গ্র্যাভিটি কি? গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর জন্য তৈরি হওয়া মহাকর্ষীয় প্রাবল্য। গ্র্যাভিটি হচ্ছে পৃথিবীর জন্য তৈরি হওয়া মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, জন্য পর্যন্ত লিখছি না, এখানে লেখো তৈরি হওয়া মহাকর্ষীয় প্রাবল্য। ওকে, একদম সহজ। পৃথিবীর জন্য যে মহাকর্ষীয় প্রাবল্য তৈরি হয় কোনো একটা বিন্দুতে, ওই বিন্দুতে গ্র্যাভিটির মান ওইটা। আমি তোমারে বললাম এই পয়েন্টে গ্র্যাভিটি কত, খুবই সহজ। পৃথিবীর জন্য এই পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, যেটা হবে সেটাই ওই পয়েন্টের গ্র্যাভিটি। ভাইয়া এই পয়েন্টে গ্র্যাভিটি কত, পৃথিবীর জন্য এই পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, যেইটা বের হবে সেইটাই ওই পয়েন্টের গ্র্যাভিটি। ওকে, ইজি একদম। ঠিক আছে, আরো একটা সুন্দর ফর্মুলা রিয়েলাইজেশন তোমাদের আনাই দিই। ধরো আমি তোমাকে এরকম কিছু একটা দিছি, কি রকম ভাইয়া, এই হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। এখন আমি তোমাকে বলছি সেন্টার থেকে আর মিটার দূরে কোনো একটা বিন্দুতে এম কেজি ভরের বস্তু রাখা আছে, হ্যাঁ। তোমাকে প্রশ্ন করছি পৃথিবী ওকে কত বলে টানবে। এখন তুমি বলবা ভাইয়া পৃথিবীর আকর্ষণ বল বের করার জন্য তো শর্টকাট ফর্মুলা আমার জানাই আছে। ধরো এম কেজি ভরের একটা বস্তু এখানে আমি রাখছি, পৃথিবী তাকে কত বলে টানবে বলো তো? এম জি পরিমাণ বলে টানবে, তাই না? সো এখানে রাখা বস্তুর ভর যদি এম কেজি হয়, পৃথিবী তাকে কত বলে টানা উচিত? অবশ্যই এম জি বলে, এফ ইজ ইকুয়ালস টু এম জি, যেখানে এমটা হচ্ছে এই বস্তুর ভর এবং জিটা কি বলতো? জি হচ্ছে এই পয়েন্টের গ্র্যাভিটি। এত বলে পৃথিবী তাকে আকর্ষণ করবে। এখন ভাইয়া এই ফর্মুলা কই থেকে আসলো? এই ফর্মুলা কি এমনি এমনি চলে আসছে? না, খুবই সহজে এটা বের করা যায়। খেয়াল করে দেখো, এই দুইটা বস্তুর মধ্যে পৃথিবীর ভর যদি এম ই হয় এবং এই বস্তুর ভর যদি এম কেজি হয়, এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? পৃথিবী ওই এম কেজি ভরের বস্তুকে কত বলে টানবে? এফ ইজ ইকুয়ালস টু জি এম ই ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এত বলেই তো টানবে, তাই না? এটাকে যদি একটু ভাঙায় লিখি, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, দেখো তো লেখা যায় না? এই স্মল এমটাকে খালি একটু আলাদা করে লিখছি, ঠিক আছে? তাহলে স্মল এম বাদে বাকি যে পার্টটা আছে ব্র্যাকেটের ভিতরে, এটা কি? এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে আর মিটার দূরত্বে কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের মান। নিরেট গোলকের জন্য মহাকর্ষীয় প্রাবল্য কেমনে বের করতে? কেন্দ্র থেকে আর মিটার দূরে, লাস্ট ক্লাসে পড়াইছি। এখন যদি ভুলা যাও তাহলে কিন্তু মার দিব, ঠিক আছে? একটা নিরেট গোলকের কেন্দ্র থেকে আর মিটার দূরে কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে ভাই এখানে এমই কেন লিখছেন? কারণ আমরা বের করতেছি পৃথিবীর জন্য, পৃথিবীর ভরকে ধরে নিছি এমই, তার জন্য পৃথিবীর কেন্দ্র থেকে আর মিটার দূরে মহাকর্ষীয় প্রাবল্য হবে জি এমই বাই আর স্কোয়ার। পৃথিবীর জন্য যেটা মহাকর্ষীয় প্রাবল্য সেটাই কি? সেটাই গ্র্যাভিটি। তার মানে এইটাই বেসিক্যালি ওই পয়েন্টের গ্র্যাভিটি। সো এটাকে আমরা লিখতে পারি জি। এখান থেকেই ফর্মুলাটা এসেছে, এফ ইজ ইকুয়ালস টু এম জি। ঠিক আছে, সহজ, একদম সহজ। মানে এখানে কমপ্লেক্স কোনো জিনিসই নাই, সহজতম জিনিস আই গেস পারার কথা। ঠিক আছে, এবং আমরা দেখবো মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটি বের করি। ওকে, পৃথিবী থেকে উপরে উঠলেও কিন্তু গ্র্যাভিটির মান চেঞ্জ হবে, পৃথিবীর অভ্যন্তরে গেলেও কিন্তু গ্র্যাভিটির মান চেঞ্জ হবে। ভাইয়া কেন চেঞ্জ হবে? মহাকর্ষীয় প্রাবল্য পড়ছো না? একটা গোলকের পৃষ্ঠ থেকে দূরে গেলে কি মহাকর্ষীয় প্রাবল্য চেঞ্জ হয় না? চেঞ্জ হয় তো। তাহলে পৃথিবীর জন্য মহাকর্ষীয় প্রাবল্যই যদি গ্র্যাভিটি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে গেলে প্রাবল্য চেঞ্জ হবে না? চেঞ্জ হবে, তার মানে গ্র্যাভিটি চেঞ্জ হবে। পৃথিবীর অভ্যন্তরে আসলে প্রাবল্য চেঞ্জ হবে না? হবে, তার মানে গ্র্যাভিটিও চেঞ্জ হবে। সো পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি আসবে একরকম, পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে গেলে গ্র্যাভিটি আসবে আর এক রকম, পৃথিবীর অভ্যন্তরে চলে গেলে সেখানেও গ্র্যাভিটি আসবে কি রকম? আরেক রকম। বুঝছো? একদম সহজ। সো এই হচ্ছে মোটামুটি গ্র্যাভিটি বিষয়ক আলোচনা। এখন কেউ যদি তোমারে বলে যে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি বের করার ফর্মুলা কি? কি পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি বের করার ফর্মুলা কি? সেটা খুব সহজ। ধরো আমি তোমাকে বললাম এই হচ্ছে পৃথিবী, ওকে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ই, ঠিক আছে, পৃথিবীর ভর হচ্ছে এমই। তোমাকে বলছি পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করো। তুমি আমাকে বলো তো একটা নিরেট গোলকের পৃষ্ঠে গ্র্যাভিটি কি তুমি নির্ণয় করতে পারো নাকি পারো না? গ্র্যাভিটি না, একটা নিরেট গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কি তুমি নির্ণয় করতে পারো নাকি পারো না? আমি তোমাকে বললাম একটা নিরেট গোলক আছে, তার ভর হচ্ছে এমই, ব্যাসার্ধ হচ্ছে আর ই, তার পৃষ্ঠে প্রাবল্য কত? ভাই জি এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। এখন এটা গোলকের জায়গায় কি আছে? পৃথিবী। তাহলে পৃথিবীর জন্য যে প্রাবল্য সেটাই কি? সেইটাই তো গ্র্যাভিটি, তাই না?
মানে ব্যাপারটা খুব সিম্পলি চিন্তা করো, পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক এবং এই নিরেট গোলকটার জন্য বা পৃথিবীর জন্য যেই পয়েন্টে প্রাবল্য যেটা ওই পয়েন্টে গ্র্যাভিটিও সেটা। তোমাকে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করো। কাজ খুব সহজ, পৃথিবীর জন্য পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, সেটাই হবে ওই পয়েন্টের গ্র্যাভিটি। একটা নিরেট গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কেমনে নির্ণয় করে? gm ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ওই নিরেট গোলকের ব্যাসার্ধ। তাহলে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য কত হবে? পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য হবে gme ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বা আরই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবং পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য মানে কি? পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি, কারণ পৃথিবীর জন্য মহাকর্ষীয় প্রাবল্যই বেসিক্যালি গ্র্যাভিটি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রাবল্য নির্ণয় করার ফর্মুলা, যেখানে এমিটা হচ্ছে পৃথিবীর ভর এবং আরই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে কিন্তু আবারও বলতেছি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, এগুলো মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? পরীক্ষায় সবসময় দিয়ে দিবে না, দিয়ে দিলে খুব ভালো, বাট সবসময় দিয়ে দিবে না, নাই দিয়ে দিতে পারে, সেখানে তোমার কমপ্লেন করার কোনো জায়গা থাকবে না। সো পৃথিবীর ভর হচ্ছে, একটু লিখে নাও, পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর ভর, আইডিয়াল ভর ধরে নেওয়া হয়, এবং পৃথিবীর ব্যাসার্ধ ধরে নেওয়া হয় 6.4 × 10⁻6 মিটার, বাট সব জায়গায় এটা না, এক এক জায়গায় এক এক রকম, বাট আইডিয়ালি যদি ধরে নাও সেক্ষেত্রে 6.4 × 10⁻6 মিটার। সো এই ভ্যালুগুলো যদি তুমি বসায় দাও, এখন বসায় দিলেই দেখবা যে গ্র্যাভিটির মান চলে আসছে অলমোস্ট 9.80 সামথিং, ঠিক আছে? আই গেস বুঝতে পেরে গেছেন গ্র্যাভিটি আসলে কি জিনিস। সো গ্র্যাভিটি আসলে আর কিছুই না, পৃথিবীর জন্য তৈরি হওয়া কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। ক্লিয়ার? পারবো? শিওর? গুড। দেখো এটা আলোচনা করা আছে এখানে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষীয় বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাকেই বলা হয় কি? অভিকর্ষীয় ত্বরণ। ভাইয়া এখানে আবার কি লিখলো? বেগ বৃদ্ধির হার মানে কি? ত্বরণ, তাই না? এই যে বেগ বৃদ্ধির হার, এটাই কি? এটাই তো ত্বরণ। তার মানে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর দিকে পড়তেছে এমন একটা বস্তু যে ত্বরণ লাভ করে, সেটাকেই বলা হয় হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। সহজ। এবং পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যই বেসিক্যালি কি? অভিকর্ষীয় ত্বরণ। তাহলে কেউ যদি প্রশ্ন করে ভাই অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটার কি অন্য কোনো একক আছে? অবশ্যই আছে। এটা হচ্ছে একটা আইডিয়াল ভ্যালু, লাইক 45 ডিগ্রি যে অক্ষাংশ, সেই অক্ষাংশে জি এর মান হচ্ছে ধরে নেওয়া হয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, বা এরকমই পাওয়া যায় অ্যাপ্রক্স। এক্স্যাক্ট 9.8 না, মানে তার আগে পরে আরো কিছু আছে, আগে না পরে আরো কিছু আছে দশমিকের পরে, বাট ওইগুলো লেখা হয় না আর কি। বাট দেখবে একটা স্লাইডের মধ্যে হচ্ছে আমি সবগুলা মান লিখে রাখছি, সেখান থেকে তোমাদেরকে দেখাই দিবনি। বাট এরকম অ্যাকুরেট মান আমাদের ম্যাথের জন্য ইউজ করা লাগে না, আমরা ম্যাথে জি এর মান সবসময় 9.8ই ইউজ করব। সো জি যেহেতু একটা ত্বরণ, অবশ্যই ওর একক হচ্ছে 9.8 বলতেছি মিটার/সেকেন্ড স্কোয়ার। একই সাথে ওর একক কিন্তু নিউটন/কেজিও। ওকে ভাইয়া, নিউটন/কেজি কেমনে আসলো? কারণ গ্র্যাভিটি তো মহাকর্ষীয় প্রাবল্য, পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যই হচ্ছে গ্র্যাভিটি। মহাকর্ষীয় প্রাবল্যের একক কি? নিউটন/কেজি। তাহলে গ্র্যাভিটির একক কি? নিউটন/কেজি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এটা দেখলে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। ওকে গুড। আর গ্র্যাভিটি কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি। ভাইয়া প্রাবল্য কি রাশি? ভেক্টর। ত্বরণ কি রাশি? ভেক্টর। অবশ্যই গ্র্যাভিটি কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে ভাইয়া এটা যদি ভেক্টর রাশি হয়, এইটার মান তো আমি বের করতে পারলাম, ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন সব সময় পৃথিবীর কেন্দ্রের দিকে। কি বললাম? ডিরেকশন কোন দিকে? ডিরেকশন অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে। ওকে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, বা পৃথিবীর কেন্দ্রের দিকে। বুঝতে পেরেছেন? সহজ, পারার কথা। এখানে মানে তেমন কোনো কমপ্লেক্স কোনো কিছু নাই, ঠিক আছে? পারবো? গুড। এখন এটা গেল হচ্ছে পৃথিবীর জন্য। সিমিলারলি অন্যান্য যে গ্রহগুলো আছে তাদেরও গ্র্যাভিটি বের করা সম্ভব। যেমন মঙ্গলের গ্র্যাভিটি আছে, মানে মঙ্গলের কি নিজস্ব একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, সেই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে তার নিজস্ব প্রাবল্য আছে। মঙ্গলের যে প্রাবল্য সেটা মঙ্গলের গ্র্যাভিটি। চাঁদেরও নিজস্ব মহাকর্ষীয় ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের ভিতরে চাঁদের নিজস্ব প্রাবল্য আছে, সেই মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা বলবো চাঁদের গ্র্যাভিটি। মানে সহজ কথা, প্রত্যেকটা গ্রহ উপগ্রহের সাথেই একটা কারেসপন্ডিং গ্র্যাভিটি আছে।
এবং তোমাকে যদি বলা হয় কোনো একটা গ্রহের গ্র্যাভিটি নির্ণয় করতে, তুমি কি করবা? ওই গ্রহের জন্য মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করবা। যেমন আমরা পৃথিবীর জন্য গ্র্যাভিটি বের করছি, সেটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য। যদি বলতো না মঙ্গলের জন্য করেন, তাহলে কি করতাম? মঙ্গলের মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করতাম। ভাইয়া বুঝি নাই, বুঝাই দিচ্ছি। দেখো দেখো, যদি অন্য গ্রহের আমরা গ্র্যাভিটি নির্ণয় করতে চাই, কি ভাইয়া? অন্য গ্রহের গ্র্যাভিটি, বা এমনও হইতে পারে অন্য উপগ্রহের গ্র্যাভিটি। ঠিক আছে, আমরা নর্মাল যেটা করি অন্য গ্রহ উপগ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করি, এবং এখান থেকে মাঝে মধ্যে ছোট ছোট এমসিকিউ বা গ নাম্বারের ম্যাথ চলে আসে সৃজনশীলে। ধরো আমি তোমাকে বললাম মঙ্গল, কি ভাইয়া? মঙ্গল, মার্স। ঠিক আছে, আমরা একটু মার্সে গেলাম গবেষণার খাতিরে। ঠিক আছে, এই হচ্ছে মঙ্গল, এটা কি? মঙ্গল গ্রহ বা মার্স, এবং এটার ভরকে প্রকাশ করলাম হচ্ছে এম দ্বারা। এটা কি? মঙ্গলের ভর। মঙ্গলের একটা ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে আর এম। কেউ যদি তোমাকে প্রশ্ন করে মঙ্গলের পৃষ্ঠে গ্র্যাভিটি কত, তুমি কি লিখবা? তুমি কি এটা লিখবা ভাইয়া জি ইজ ইকুয়ালস টু জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার? অবশ্যই না। তুমি কি পৃথিবীর গ্র্যাভিটি নির্ণয় করতেছো? না। তাহলে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলা কেন লিখলা? তোমার লাগবে কি? মঙ্গলের গ্র্যাভিটি। তার মানে মঙ্গলের মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য এই পৃষ্ঠে যে প্রাবল্য তৈরি হয়েছে বা যে মহাকর্ষীয় প্রাবল্য তৈরি হয়েছে, সেটাই মঙ্গলের গ্র্যাভিটি। এখন মঙ্গলের যে মহাকর্ষীয় প্রাবল্য, সেটা কার ভরের জন্য তৈরি হবে? মঙ্গলের নিজের ভরের জন্য। কোন পয়েন্টে গ্র্যাভিটি বের করবা? পৃষ্ঠের উপর। মঙ্গলের সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কার সমান? মঙ্গলের নিজের ব্যাসার্ধের সমান। তার মানে মঙ্গলের পৃষ্ঠে গ্র্যাভিটি হবে জি এম ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গলের পৃষ্ঠে গ্র্যাভিটি। যখন মঙ্গলের গ্র্যাভিটি বের করবা, তখন ভর বসাইতে হবে মঙ্গলেরটা, ব্যাসার্ধ বসাইতে হবে কারটা? মঙ্গলেরটা। তুমি বললা ভাইয়া এটা তো গ্রহ, যদি আমি উপগ্রহেরটা বের করি তাহলে কি আমি পৃথিবীর ভর বসাবো? চাঁদেরটা বের করলে ভাইয়া না। তুমি যদি চাঁদের গ্র্যাভিটি বের করতে চাও, কার? চাঁদ। ঠিক আছে, এখন তোমার তো চাঁদ নাই, তুমি আর কি করবা বলো? পৃথিবীর চাঁদ নিয়ে কাজ করো। যাই হোক, এটা হচ্ছে চাঁদ। চাঁদের একটা ভর আছে, সেটাকে কি দ্বারা প্রকাশ করব? ধরো এম প্রাইম দিয়ে প্রকাশ করলাম, লেটস সাপোজ এম প্রাইম। এবং চাঁদের একটা ব্যাসার্ধ আছে, সেটাকে প্রকাশ করলাম হচ্ছে আর প্রাইম দ্বারা। তাহলে বলো চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটি কত হবে? চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটি মানে কি? চাঁদের নিজের ভরের জন্য চাঁদের পৃষ্ঠে তৈরি হওয়া মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে চাঁদের নিজের ভরের জন্য যদি মহাকর্ষীয় প্রাবল্য তৈরি হয়, ফর্মুলাতে কার ভর ইউজ করবা? অবশ্যই চাঁদের ভর। তারপরে চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটি হবে জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাল্টিপ্লাইড বাই চাঁদের নিজের ভর ডিভাইডেড বাই চাঁদের ব্যাসার্ধের স্কোয়ার। ঠিক আছে, একদম সহজ, পারবো। ওকে, ম্যাথের জন্য মাঝে মধ্যে একটা ফর্মুলা লাগে। কি ফর্মুলা? তোমাকে এরকম বলবে, দেখো তোমাকে বলবে চাঁদের ভর, ঠিক আছে, চাঁদের ভর পৃথিবীর ভরের টা 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 কত? পৃথিবীর ভরের ধরো 1/81 গুণ। ওকে, এবং চাঁদের ব্যাসার্ধ, ওকে, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের টা 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 16/1 কত? 1/16 গুণ। প্রশ্ন করবে চাঁদে গ্র্যাভিটি কত? কি প্রশ্ন করবে? চাঁদে গ্র্যাভিটি কত? তাহলে ভাই এটা কেমনে সলভ করবো? আমি কি এই ফর্মুলাতে যাব? কোনো দরকার নাই, তুমি এটা এমনিতেও সলভ করতে পারবা। কিভাবে? দেখো, এই ফর্মুলাটা ডিরেক্ট চাইলে তুমি ইউজ করতে পারো, চাইলে আমি যেভাবে প্রথমে 2 লাইন লিখবো সেই 2 লাইন লিখেও ইউজ করতে পারো। 2 লাইন লিখে ইউজ করলে দেখা যাবে ভুল হওয়ার সম্ভাবনা কম। সো এইচএসসি লেভেলে 2 লাইন লিখে সলভ করাটা বেটার। অ্যাডমিশনে আসলে বা এমসিকিউতে আসলে ডিরেক্ট অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নেই। ওকে, সো প্রথমত চাঁদের গ্র্যাভিটি মানে কি? চাঁদের গ্র্যাভিটি মানে হচ্ছে জি ইন্টু চাঁদের ভর ডিভাইডেড বাই চাঁদের ব্যাসার্ধের স্কোয়ার। ওকে, পৃথিবীতে গ্র্যাভিটি মানে কি? পৃথিবীর গ্র্যাভিটি মানে হচ্ছে জিই ইজ ইকুয়ালস টু জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। ওকে, মানে এখানে বসবে পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ। এখন কোয়েশনে তোমার বলে দিছে চাঁদের ভর হচ্ছে পৃথিবীর ভরের 81/1 তার মানে এম প্রাইম বাই এম ই, এটা হলো 1/81। ঠিক আছে, চাঁদের ভর আর পৃথিবীর ভরের যে রেশিও সেটা আসবে কত? 1/81। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 16/1, তার মানে আর প্রাইম ডিভাইডেড বাই আর ই ইজ ইকুয়ালস টু আসবে 1/16। ঠিক আছে,
এখন আমার কি লাগবে, আমার লাগবে চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটি, সেটাকে আমরা বের করব। একটা সমীকরণকে আরেকটা দিয়ে ভাগ করে দাও, ম্যাথ সলভ হয়ে যাবে। কিভাবে ভাইয়া? দেখো জি প্রাইম বাই জি, এখানে উপরে যাবে কি জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার, নিচে আসবে কি জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। ক্যাপিটাল জি কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে এম প্রাইম বাই এম ই মাল্টিপ্লাইড বাই আর ই বাই আর প্রাইম হোল স্কোয়ার। ঠিক আছে, জাস্ট ভাগ করো, ভাগ করে কাটাকাটি করো, দেখবে এটা চলে আসছে। এখন এই যে এম প্রাইম বাই এম ই, এর তো কুয়েশনেই দেওয়া আছে কত 1/81, আর আর ই বাই আর প্রাইম, এটা কি কুয়েশনে দেওয়া আছে? তুমি বলো না ভাইয়া, কুয়েশনে দেওয়া আছে আর প্রাইম বাই আর ই। আর প্রাইম বাই আর ই যদি দেওয়া থাকে, আচ্ছা হ্যাঁ 16/1 আর প্রাইম বাই আর ই যদি দেওয়া থাকে, সেখান থেকে আর ই বাই আর প্রাইম বের করা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। তাহলে আর প্রাইম বাই আর ই দেওয়া আছে 1/16, আর ই বাই আর প্রাইম কত হবে 16। সো দেখবে এখানে চলে আসছে হচ্ছে 1/81 মাল্টিপ্লাইড বাই 16 স্কোয়ার। ঠিক আছে, সহজ। তাহলে বলেন ভাইয়া জি প্রাইম কত হবে? জি প্রাইম হবে হচ্ছে জিই মাল্টিপ্লাইড বাই, যে এখানে যে মানটা আসবে 16 স্কোয়ার বাই 81। আমি তো র্যান্ডম ভ্যালু নিছি, ঠিক আছে? সো এটার আবার কেউ সিরিয়াস ভাইবো না, আমি জাস্ট র্যান্ডম ভ্যালু নিয়ে দেখাচ্ছি যে ম্যাথ কেমনে করা লাগবে। আর এখানে জির মান আমরা জানি, পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি সেটা কত? সেটা হচ্ছে 9.8। সো মান বসাই দিলেই দেখবা তোমার চাঁদের পৃষ্ঠে গ্র্যাভিটির মান বের হয়ে গেছে। ঠিক আছে, সো মাঝে মধ্যে এরকম করে, একটা গ্রহের গ্র্যাভিটি দিয়ে দেয় এবং আর একটা গ্রহের সাথে আর এক গ্রহের ভর আর ব্যাসার্ধের সম্পর্ক দিয়ে দেয়, সেখান থেকে ওই অপর গ্রহটার গ্র্যাভিটি বের করতে বলে। সো আমরা যেটা করব, দুইটা গ্রহের জন্য গ্র্যাভিটির ফর্মুলা লিখব, দুইটা রেশিও নিব, রেশিও নিলেই কাজ শেষ। এবং দুইটার গ্রহের মধ্যে যদি একটা যদি পৃথিবী হয়, সেক্ষেত্রে পৃথিবীর গ্র্যাভিটি তো আমাদের মুখস্থ 9.8, সেটা কোয়েশনে দেওয়া থাকবে না, সেটা আমরা সরাসরি ইউজ করে দিব, কোনো সমস্যা নেই। বুঝছি না? একদম সহজ কনসেপ্ট না বলো? খুবই সহজ। দেখো যেটা আলোচনা করা আছে এখানে, ঠিক আছে, যে আমরা যখন পৃথিবীতে থাকবো তখন পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি হবে জি এম ই বাই আর স্কোয়ার, যেখানে এম ইটা হচ্ছে পৃথিবীর ভর আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যখন আমরা অন্য কোনো একটা গ্রহে যাব, অন্য গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করতে যাব, তখন ফর্মুলা হবে জি এম মাল্টি ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। ওকে, এখানে এম এমটা হচ্ছে এই গ্রহের ভর এবং আর এমটা হচ্ছে এই গ্রহের ব্যাসার্ধ, মানে যেই গ্রহের গ্র্যাভিটি তুমি বের করতে চাচ্ছ। এবং এখানে যদি তুমি ফর্মুলা লেখো, সেক্ষেত্রে জি এম বাই জিই ইজ ইকুয়ালস টু এম এম ডিভাইডেড বাই এম ই মাল্টিপ্লাইড বাই আর ই ডিভাইডেড বাই আর এম তার উপর হোল স্কোয়ার। এই সব মান দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে জাস্ট বসাই দেওয়া, বসাই দিয়ে ওই আননোন গ্রহের গ্র্যাভিটি তুমি বের করে ফেলতে পারবা, সেটা যেই গ্রহই হোক না কেন, সব সময় সেম ফর্মুলা। এবং এখানে এই যে আমরা ফর্মুলাগুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু সব পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা। কারণ দেখো, তুমি দূরত্বের জায়গায় নিচে কি বসে, প্রাবল্যের ফর্মুলা নিচে কি বসে? কেন্দ্র থেকে দূরত্ব, তাই না? একটা গোলকে তুমি প্রাবল্য নির্ণয় করতেছো, হোক সেটা পৃষ্ঠে, হোক সেটা বাইরে, যেখানেই হোক না কেন, ফর্মুলার নিচে আমরা কি বসাই? কেন্দ্র থেকে যেই পয়েন্টে প্রাবল্য নির্ণয় করব সেই পয়েন্টের দূরত্ব। সো এখানে আমরা যতগুলা ফর্মুলা লিখলাম এতক্ষণ ধরে, সবগুলাতে কি বসাইছি? ব্যাসার্ধ বসাইছি। তার মানে আমরা এমন একটা পয়েন্টে প্রাবল্য নির্ণয় করতেছি যেটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান পরিমাণ দূরত্বে। কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান পরিমাণ দূরত্ব গেলে তুমি কি পাবা? পৃষ্ঠ পাবা। সো আমরা যত ফর্মুলা এখন পর্যন্ত লিখছি, এগুলা হচ্ছে গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা। ঠিক আছে, এটা কিন্তু পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় বা পৃষ্ঠ থেকে নির্দিষ্ট গভীরতায় গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা না, এটা হচ্ছে পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা। অন্য জায়গায় গেলে গ্র্যাভিটি কি হবে সেটাও আমরা দেখব, বাট আপাতত পড়তেছি কি পৃষ্ঠে। পৃষ্ঠে, ঠিক আছে, এটা কোথায়? পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা। ওকে, পৃষ্ঠে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা সহজ। পারবো না বলো তো? না পারলে কিন্তু খবর আছে, ঠিক আছে? একদম সহজ জিনিস। দু একটা ম্যাথ করি, দু একটা ম্যাথ করলে কনসেপ্ট একদম ঝালাপালা হয়ে যাবে। চলো তো ম্যাথ করি, আসো। এই যে দেখো সেম ম্যাথ, কি বলছে? মঙ্গলের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ হচ্ছে 6 গুণ। মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। একই কাজ ভাই, চলো এগুলা গ নাম্বারে চলে আসে বা এমসিকিউতে চলে আসে। তাহলে আমাদেরকে বলছে মঙ্গলের ভর পৃথিবীর ভরের কয় গুণ?
4 গুণ 4 মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কয় গুণ 6 গুণ তার মানে rm ডিভাইডেড বাই re ইজ ইকুয়ালস টু 6 কি প্রশ্ন করছে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো তুমি চাইলে দুইটা অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা প্রথমে লিখতে পারো দেন একটা দিয়ে আরেকটাকে ভাগ করতে পারো চাইলে সরাসরিও লিখতে পারো gm বাই ge ইজ ইকুয়ালস টু mm বাই me মাল্টিপ্লাইড বাই re ডিভাইডেড বাই rm তার উপর হোল স্কয়ার ঠিক আছে সব মান দেওয়া আছে বলো mm বাই me কত হবে mm বাই me হচ্ছে 4 বলো re বাই rm কত হবে re বাই rm হবে 1 বাই 6 ভাই 6 যে দেওয়া 6 তো rm বাই re তোমার লাগবে re বাই rm উল্টাই দাও তাহলে হয়ে যাবে কি 1 বাই 6 স্কয়ার তার মানে 4 বাই 36 4 নং 36 মানে হচ্ছে 1 বাই 9 তাহলে বলো মঙ্গলে গ্র্যাভিটি কত হবে মঙ্গলের পৃষ্ঠে জি ই ডিভাইডেড বাই 9 জি মানে কত 9.8 পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি ডিভাইডেড বাই কত 9 তাহলে কত হবে 1 পয়েন্ট ও মাই গড ঠিক আছে 1 পয়েন্ট হচ্ছে 09 ঠিক আছে এত মিটার পার সেকেন্ড স্কয়ার চলো এটা হবে হচ্ছে মঙ্গলের পৃষ্ঠে গ্র্যাভিটি সহজ জাস্ট ফর্মুলার মধ্যে মান বসাই দেওয়া এর বাইরে কোনো কিছু করা লাগবে না তোমার পারবা না অবশ্যই পারবা নেক্সট ম্যাথ সহজ ম্যাথ এগুলো আসলে না পারার কোনো কিছু নেই এগুলো এমসিকিউতে আসে হ্যাঁ এগুলো হচ্ছে রিটেনে আসার মতো ম্যাথ না আসলেও হচ্ছে দেখবা ঘ নাম্বারে আসবে ঘ নাম্বারে আসার মতো ম্যাথ এগুলো না সর্বোচ্চ গতে আসতে পারে বাট নর্মাল এমসিকিউতে আসে চলো নেক্সট কি বলছে শুক্র গ্রহের ভর পৃথিবীর ভরের 16 ভাগের 1 ভাগ এবং ব্যাসার্ধ 5 ভাগের 1 ভাগ শুক্র গ্রহে গেলে একজন ব্যক্তির ওজন কত শতাংশ পরিবর্তিত হবে ওজন কিন্তু চেঞ্জ হয় ভর চেঞ্জ হয় না তাই না ভর চেঞ্জ হয় মডার্ন ফিজিক্সে যা দেখবে ভরও চেঞ্জ হয় যখন তুমি আলোর কাছাকাছি বেগে যাবা বাট আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়তেছি না কিন্তু সব ক্লাসিক্যাল ফিজিক্স সো এখানে আমরা এত হাই ভেলোসিটি নিয়ে আলোচনা করি না আমরা ধরে নেই ভর কনস্ট্যান্ট ঠিক আছে বাট ভর কিন্তু আসলে কনস্ট্যান্ট না আমরা এগুলো সেকেন্ড পেপারে গিয়ে পড়বো ঠিক আছে আপাতত না সো আমাদের এখানে ভর অবশ্যই কনস্ট্যান্ট বাট যখন আমি পৃথিবী থেকে শুক্রতে যাব শুক্রর পৃষ্ঠে গ্র্যাভিটির মান তো পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটির সমান হবে না তাহলে কি ওজন চেঞ্জ হয়ে যাবে না এখন বলবো ভাই ওজন আবার কি ওজন হচ্ছে তুমি যেই গ্রহে আসো সেই গ্রহ তোমাকে যেই বলে আকর্ষণ করতেছে সেটাই তোমার ওজন যেমন আমাদের পৃথিবী কত বলে আকর্ষণ করে mg বলে তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠ ওজন হচ্ছে mg ধরো আমি গেলাম শুক্র গ্রহে সে আকর্ষণ করলো mg প্রাইম বলে তাহলে শুক্র গ্রহে আমার ওজন কত হবে mg প্রাইম গ্র্যাভিটি চেঞ্জ হইলেই ওজন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আসেন আমরা একটু দেখি গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হবে চলো প্রথমত দেওয়া আছে কি শুক্র গ্রহের ভর পৃথিবীর ভরের 16 ভাগের 1 ভাগ ঠিক আছে তাহলে আমি লিখলাম ms ডিভাইডেড বাই me ইজ ইকুয়ালস টু 1/16 আর ব্যাসার্ধ হচ্ছে 5 ভাগের 1 ভাগ তার মানে rs ডিভাইডেড বাই re ইজ ইকুয়ালস টু 1/5 তাহলে বলো তো শুক্র গ্রহে গ্র্যাভিটি কত হবে খুবই সহজ gs বাই ge ইজ ইকুয়ালস টু ms বাই me ইনটু re ডিভাইডেড বাই rs তার উপর স্কয়ার ওকে বলো ms বাই m এর মান কত কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 1/16 ওকে re বাই rs এর মান কত rs বাই re দেওয়া আছে 1/5 তাহলে re বাই rs কত হবে উল্টায় দাও 5 তার উপর স্কয়ার দ্যাট মিন্স 25/16 ওকে এটা হচ্ছে শুক্র গ্রহের গ্র্যাভিটি এবং পৃথিবীর গ্র্যাভিটির রেশিও তাহলে শুক্র গ্রহের গ্র্যাভিটি কত হবে gs ইজ ইকুয়ালস টু পৃথিবীর গ্র্যাভিটি মাল্টিপ্লাইড বাই 25 ডিভাইডেড বাই 16 ঠিক আছে খুবই সহজ তাহলে আমাকে বলো একজন ব্যক্তি যখন পৃথিবীতে ছিল তার ওজন কত ছিল বলো 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 পৃথিবীতে ওজন কত হবে পৃথিবীতে ওজন হবে m ব্যক্তির ভর মাল্টিপ্লাইড বাই পৃথিবীর গ্র্যাভিটি মানে জি ই যখন সে শুক্র গ্রহে যাবে তখন তার ওজন কত হবে শুক্র গ্রহে যাওয়ার পর তার ওজন হবে ভর তো চেঞ্জ হবে না পৃথিবী থেকে শুক্র গ্রহে গেলে তার ভর চেঞ্জ হবে না ভর তো সেম থাকবে চেঞ্জ হবে মাল্টিপ্লাইড বাই জিএস ঠিক আছে সো ওজন আগে ছিল এইটা এখন হইছে এইটা জিএস এর মান কত জিএস এর মান হচ্ছে 25/16 ইনটু জিই বসায় দাও তার মানে এম জিই ইনটু 25/16 তার মানে ওজন বাড়ছে
তাই না? দেখো এটার চেয়ে এটা কিন্তু বড়, মানের দিক দিয়ে বড়। তার মানে পৃথিবী থেকে আমরা যখন শুক্র গ্রহে গেছি, ওজন কি হয়েছে? বাইরে গেছে। প্রশ্ন হচ্ছে ওজন চেঞ্জ হয়েছে কতটুকু? বলো কতটুকু চেঞ্জ হয়েছে? কোনো কিছুর পরিবর্তন কেমনে বের করা হয়? পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে শেষ মাইনাস আদি, মানে ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালুকে মাইনাস করে দাও। সো আমাদের ফাইনাল ওজন বা শুক্র গ্রহে ওজন হচ্ছে WS, ইনিশিয়াল ওজন বা পৃথিবীতে ওজন ছিল হচ্ছে WE। তাহলে ওজনের পরিবর্তন কত? ফাইনাল ওজন মাইনাস ইনিশিয়াল ওজন। লেখো ওজনের পরিবর্তন কত হবে? ফাইনাল ওজন মাইনাস ইনিশিয়াল ওজন। ওকে, ফাইনাল ওজন কত? ফাইনাল ওজন হচ্ছে 25/16 mge। ইনিশিয়াল ওজন কত? শুধুমাত্র mge। এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? 9/16 mge। ওকে, বাট প্রশ্ন তো এটা না। প্রশ্নে তো বলে নাই ওজন কতটুকু পরিবর্তিত হবে। প্রশ্নে বলছে ওজন শতকরা কতটুকু পরিবর্তন হবে বা কত শতাংশ ওজন পরিবর্তন হবে। তার মানে এই পরিবর্তনকে নিয়ে যাইতে হবে পার্সেন্টেজে। যদি তোমাকে কখনো পরিবর্তন পার্সেন্টেজে নির্ণয় করতে বলে যে কোনো একটা কিছু কত শতাংশ পরিবর্তিত হবে, সেটা বের করার নিয়মটা একটু লিখে নাও। সব সময় খাটবে এই ফর্মুলা, অলওয়েজ, ঠিক আছে? যে কোনো পরিবর্তন যদি পার্সেন্টেজে বের করতে বলে, সেক্ষেত্রে সেটা বের করার ফর্মুলা হচ্ছে একটা রেশিও নেওয়া লাগবে। উপরে দেওয়া লাগবে হচ্ছে পরিবর্তন, নিচে দেওয়া লাগবে তুমি যার পরিবর্তন বের করতেছো তার আদিমান বা ইনিশিয়াল ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। কি বললাম? এখানে তো আমরা ওজনের পরিবর্তন বের করছি, বাট বের করতে বলছে ওজনের শতকরা পরিবর্তন। যদি শতকরা পরিবর্তন বের করতে বলে, উপরে বসাবা হচ্ছে পরিবর্তন, নিচে বসাবা যার পরিবর্তন তুমি বের করতেছো তার আদিমান, মানে শুরুতে তার মান কত ছিল, মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে এখানে উপরে কি বসবে? পরিবর্তন। নিচে কি বসবে? আদিমান। শুরুতে আমরা কোথায় ছিলাম? পৃথিবীতে। তার মানে শুরুতে ওজন ছিল WE মাল্টিপ্লাইড বাই হচ্ছে 100%। ওকে, এটা হচ্ছে শতকরা পরিবর্তন বের করার ফর্মুলা যে কোনো কেসে। যার শতকরা পরিবর্তনই বের করতে বলুক না কেন, সব সময় উপরে বসবে পরিবর্তন, নিচে বসবে ইনিশিয়াল ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। ঠিক আছে? বলো পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 9/16 mge। আদিমান কত? mge মাল্টিপ্লাইড বাই কত? 100%। ঠিক আছে? পারবো, গুড। তাহলে এখান থেকে যদি আমরা বের করি mg কাটাকাটি চলে যাবে, এখানে কত আসবে? পড়ে গেলাম বিপদে। না, এখনো মনে হয় খুব বেশি বিপদে পড়ি না। যাই হোক, সো এখানে আসবে 5, 10, এখানে আসবে হচ্ছে 6, কারণ হচ্ছে 96, তারপর আসবে 4, সো এখানে আসবে হচ্ছে 2, তারপর আসবে 8, তার মানে 5, 56.25% আসা উচিত। তাও একটু চেক করে নিও। তার মানে কিন্তু তোমার অ্যান্সার হবে, আমরা পৃথিবী থেকে যখন শুক্র গ্রহে যাব তখন ওজন 56.25% বৃদ্ধি পাবে। ভাই বৃদ্ধি পাবে কেমনে বুঝলেন? দেখো পরিবর্তনের মান কি আসছে? পজিটিভ না? পরিবর্তনের মান পজিটিভ মানেই হচ্ছে ভ্যালু বৃদ্ধি পাইছে। আর পরিবর্তনের মান যদি নেগেটিভ আসতো তখন আমরা বলতাম হচ্ছে ওজন হ্রাস পাইছে। আমরা যখন পৃথিবী থেকে শুক্র গ্রহে গেলাম ওজন তো আসলে বাড়ছেই, এবং দেখো তোমার পরিবর্তনের মানও কি আসছে? পরিবর্তনের মান আসছে পজিটিভ। তার মানে অবশ্যই ওজন বৃদ্ধি পাইছে। কত শতাংশ বৃদ্ধি পাইছে? 56.25% বৃদ্ধি পাইছে। ওকে, সো আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো একটু সুন্দর করে লিখে নাও। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, পরীক্ষা কিন্তু এগুলো আসে। ওকে, সো তোমার লাস্টে গিয়ে সুন্দর করে লেখা লাগবে ম্যাথ করার পরে যে আমরা পৃথিবী থেকে যখন শুক্র গ্রহে যাব, বা ওই ব্যক্তি যখন পৃথিবী থেকে শুক্র গ্রহে যাবে তার ওজন 56.25% বৃদ্ধি পাবে। সো লেখো শুক্র গ্রহে গেলে, শুক্র গ্রহে গেলে ব্যক্তির ওজন কি হবে? লাভ দিয়ে 56.25% বৃদ্ধি পাবে। লেখো ব্যক্তির ওজন 56.25% বৃদ্ধি পাবে। ওকে, ইজি। পারবা না বলো তো? দেখো পারবা কিনা। যদি বুঝা থাকো তাহলে আসলে আমাদের গ্রহ পরিবর্তনের জন্য গ্র্যাভিটি কিভাবে পরিবর্তন হয় সেটা পড়া শেষ। এখন আমরা যাব হচ্ছে পৃথিবীর আকারের জন্য গ্র্যাভিটি কিভাবে পরিবর্তন হয় সেটাই। ওকে, তার আগে আমাকে একটু বলো এই পর্যন্ত বুঝছো কিনা। ও মাই গড, হিজিবিজি? কি হিজিবিজি? আমার মাথা ঘুরায় কেন? আরে বাবা কি বলে? দাদা আবার রিক্যাপ করেন। এটা বুঝো নাই? এখানে হচ্ছে, আচ্ছা আগে শুনি, সবারটা শুনি, তারপর আমি বলছি, সমস্যা না, একবার রিক্যাপ করে দিব। দাদা পৃথিবী কেমনে করে ঘুরে? ভন ভন করে।
পৃথিবী কেমনে করে ঘুরে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে, অনেকভাবে পৃথিবী ঘুরে, ঠিক আছে। যাই হোক, আর একবার রিপ্লাই করেন ভাইয়া। রিপ্লাই করব মানে কি, রিপিট করতে পারি, বলে রিপ্লাই করেন ভাইয়া। হ্যাঁ 2 নাম্বার ম্যাথ, বুঝতে পারছি, ঠিক আছে। ভাইয়া বুঝতেছি না কিছু। আসলেই মানে ভাইয়া এখানে ত্বরণ মহাকর্ষীয় প্রাবল্যের মতো হয়ে গেল কেন? এতক্ষণ ধরে তো এটাই বুঝাইলাম যে ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ হচ্ছেই মহাকর্ষীয় প্রাবল্য। ও মাই গড, ও মাই গড। ওকে গাইস, আরেকবার, ঠিক আছে, আরেকবার। প্রথমে যেটা বুঝাচ্ছি আমি আরেকটা বার, যারা বুঝে গেছো তারা তো বুঝে গেছো, সেটা হচ্ছে যে আমাদের ত্বরণের যে ফর্মুলা সেটা মহাকর্ষীয় প্রাবল্যের মতো কেন? কারণ মহাকর্ষীয় প্রাবল্যের নামই আমরা দিছি অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর জন্য, ঠিক আছে। ধরো এই হচ্ছে তোমার পৃথিবী, ওকে। পৃথিবী কি একটা নিরেট গোলক, তাই না? এটা কি একটা নিরেট গোলক, ওকে ফাইন। এটার ভর কত? এটার ভর হচ্ছে এমই, বুঝছো? আমি তোমাকে বললাম এখান থেকে আর মিটার দূরে তুমি আছো। কতখানি দূরে তুমি আছো? আর মিটার দূরে। তোমার ভর কত? তোমার ভর হচ্ছে এম কেজি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবী তোমাকে কত বলে আকর্ষণ করবে, তুমি কি বলবা? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই পয়েন্টে তুমি যখন আসো তোমার পৃথিবী কত বলে আকর্ষণ করবে, অবশ্যই তুমি বলবা ভাইয়া এফ ইজ ইকুয়ালস টু এম জি, তাই না? এটাই আমরা পড়ে আসতেছি না এতক্ষণ ধরে বা এতদিন ধরে, অনেক দিন ধরে 9-10 থেকে পড়ে আসতেছি যে পৃথিবী আমাদেরকে কত বলে আকর্ষণ করে, এমজি বলে আকর্ষণ করে। এই জিটা কি? জিটাই তো অভিকর্ষজ ত্বরণ, তাই না? এখন এই অভিকর্ষজ ত্বরণ আসছে কেমনে, খেয়াল করে দেখো। তোমাকে যদি বলা হয় পৃথিবীর ভর এমই এবং তোমার ভর এম, তোমার আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে পৃথিবী আর তোমার মধ্যে মহাকর্ষ বলের মান আসলে কত বলো তো? অবশ্যই মহাকর্ষ বলের মান হবে F ইজ ইকুয়ালস টু GAB M ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? নিউটনের সূত্র। এই বলে পৃথিবী তোমাকে আকর্ষণ করবে। আবার তুমিই বলতেছো যে না, পৃথিবী আমাকে আকর্ষণ করবে এমজি পরিমাণ বলে। তার মানে অবশ্যই এই বল এবং এমজি সমান, বা এইটার নামই তুমি দিছো এমজি, তাই না? তাহলে ওইটার এটা যদি সমান হয়, খেয়াল করে দেখো, GME m ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এমজি। দুই পাশ থেকে এম কাটো, তাহলে জি কত চলে আসবে? GME ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হচ্ছে জি এর ফর্মুলা। সহজ কথা, জি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। কার মহাকর্ষীয় প্রাবল্য? পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য। পৃথিবীর যে মহাকর্ষীয় প্রাবল্য সেটাকেই বলা হয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সো অভিকর্ষজ ত্বরণের ডেফিনেশনই এইটা, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য, ওকে। কি এটা? পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য। সহজ। সো আই গেস এখন বুঝে গেছো যে এটার ফর্মুলা কেন মহাকর্ষীয় প্রাবল্যের মতো, কারণ এটা মহাকর্ষীয় প্রাবল্যই। কার মহাকর্ষীয় প্রাবল্য? পৃথিবীর। যখন তুমি মঙ্গলের জি বের করবা তখন এটা মঙ্গলের মহাকর্ষীয় প্রাবল্য, যখন চাঁদেরটা বের করবা তখন এটা চাঁদের মহাকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে? বাট গ্র্যাভিটি বেসিক্যালি কি? মহাকর্ষীয় প্রাবল্য। যখন যে গ্রহেরটা বের করতেছো তার মহাকর্ষীয় প্রাবল্যই হচ্ছে তার নিজের গ্র্যাভিটি। ক্লিয়ার? গুড। এখন হচ্ছে ম্যাথ। এই ম্যাথে যাদের সমস্যা হয়েছে দেখো, তোমাকে বলছে শুক্র গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ, ব্যাসার্ধ এত গুণ। তাহলে এখান থেকে আমরা শুক্র গ্রহের গ্র্যাভিটি খুব ইজিলি বের করতে পারবো, কারণ আমাদের ভরের রেশিও দিয়ে দিছে, ব্যাসার্ধের রেশিও দিয়ে দিছে। বলো শুক্র গ্রহের গ্র্যাভিটি কত হবে? শুক্র গ্রহের গ্র্যাভিটি হবে GS ইজ ইকুয়ালস টু G ইন্টু শুক্র গ্রহের ভর ডিভাইডেড বাই শুক্র গ্রহের ব্যাসার্ধের স্কোয়ার, ওকে। এবং পৃথিবীর গ্র্যাভিটি কত হবে? পৃথিবীর গ্র্যাভিটি হবে G ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে শুক্র গ্রহের গ্র্যাভিটি আর পৃথিবীর গ্র্যাভিটির অনুপাত কত হবে? GS বাই জি। ডান পাশে রেশিও নাও, দেখবা রেশিও নিলে এটা চলে আসতেছে, ঠিক আছে? MS বাই ME ইন্টু RE বাই RS তার উপর হোল স্কোয়ার। এখন এই MS বাই ME RE বাই RS এই সব মান তো তোমার কোয়েশ্চেনে দিয়েই দিছে। সো এখান থেকে আমরা কি পেয়ে যাব? শুক্র গ্রহের গ্র্যাভিটির মান পেয়ে যাব, সেটা হবে পৃথিবীর গ্র্যাভিটি মাল্টিপ্লাইড বাই 25/60, ওকে। এখন আমাদেরকে প্রশ্ন করছে আমরা যখন পৃথিবী থেকে শুক্র গ্রহে যাব তখন আমাদের ওজনের তারতম্য কত হবে। দেখো ওজন মানে কি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কার অভিকর্ষজ ত্বরণ? তুমি যেই গ্রহে আসো সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণ। সো যখন তুমি শুক্র গ্রহে গেছো তখন তোমার ওজন কত হবে? ভর ইন্টু শুক্রের অভিকর্ষজ ত্বরণ। যখন তুমি পৃথিবীতে আছো তখন তোমার ওজন কত হবে? ভর ইন্টু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। আর ভরের মান তো চেঞ্জ হবে না, ভরের মান তো কনস্ট্যান্ট ক্লাসিক্যাল ফিজিক্সে, ঠিক আছে?
তার মানে ওজন কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? অবশ্যই হয়েছে। ভর কনস্ট্যান্ট বাট গ্র্যাভিটি তো চেঞ্জ হয়েছে। গ্র্যাভিটি চেঞ্জ হইলেই ওজন চেঞ্জ হয়ে যাবে। সো আমরা পৃথিবী থেকে যখন শুক্র গ্রহে যাব দেখা যাবে ওজনে একটা পরিবর্তন আসছে। প্রশ্ন হচ্ছে সেই পরিবর্তনটা কত? পরিবর্তন কেমনে বের করে? সব সময় শেষ মান মাইনাস আদি মান বা ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। সো আমরা ফাইনালি গেছি শুক্র গ্রহে, শুরুতে ছিলাম পৃথিবীতে, তাহলে ওজনের পরিবর্তন হবে শুক্র গ্রহে ওজন মাইনাস পৃথিবীতে ওজন। সেটা বসাইলেই দেখবা পরিবর্তন আসতেছে 9/16 ইন্টু mge। ঠিক আছে, এখন আমাদের তো পরিবর্তন বের করতে বলে নাই, আমাদেরকে বলছে ওজন কত শতাংশ পরিবর্তন হবে, মানে ওজনের শতকরা পরিবর্তন। তো যদি কখনো শতকরা পরিবর্তন বের করতে বলে সেটা বের করার নিয়ম খুব সহজ। উপরে বসা বা পরিবর্তন, কার পরিবর্তন বের করতেছো? ওজনের। তার মানে উপরে বসবে হচ্ছে ওজনের পরিবর্তন। এই যে তুমি পৃথিবী থেকে শুক্র গ্রহে গেলা তার জন্য ওজন কতটুকু পরিবর্তিত হয়েছে। আর নিচে বসবে হচ্ছে ওজনের আদিমান। শুরুতে কোথায় ছিলাম? পৃথিবীতে। তাহলে সেই পৃথিবীর ওজন দিয়ে তোমার ভাগ করা লাগবে মাল্টিপ্লাইড বাই 100%। সো এটা হচ্ছে শতকরা পরিবর্তন বের করার নিয়ম। বসাই দিলে দেখবা চলে আসছে 56.25%। তার মানে আমরা যখন পৃথিবী থেকে শুক্র গ্রহে যাব তখন ওজন 56.25% বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে কেমনে বুঝলাম? খুবই সহজ, দেখেই বোঝা যাচ্ছে। পৃথিবীতে ওজন হচ্ছে mg আর শুক্র গ্রহে হচ্ছে 25/16 ইন্টু mge। সো এটা অবশ্যই mge এর চেয়ে বড়। তার মানে আমরা পৃথিবী থেকে শুক্রতে গেলে কি হচ্ছে? ওজনটা বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে বোঝার একটা উপায়। আর একটা উপায় হচ্ছে পরিবর্তন দিয়ে। দেখো ওজনের পরিবর্তন কি আসছে? পজিটিভ। সো পরিবর্তন পজিটিভ মানেই হচ্ছে সেই জিনিসের মান বৃদ্ধি পাইছে। আর পরিবর্তন যদি নেগেটিভ আসতো তখন আমরা বলতাম হচ্ছে ওজনটা হ্রাস পাইছে। ঠিক আছে, দেখো এবার বুঝছো কিনা গাইস? এবার কি ক্লিয়ার? হ্যাঁ, আর একবার ভাই, হ্যাঁ এটাই এতক্ষণ ধরে বুঝাইলাম। ভাই আমি তো ম্যাথটা আরেকবার বুঝাইতে বলছিলাম, আমি তো এইটা বুঝছি। ঠিক আছে বুঝাইলাম তো, এখন বুঝছো কিনা দেখো। দেখো দেখো ক্লিয়ার হয়েছে কিনা গাইস? এবার কি ক্লিয়ার নাকি কারো কোনো কনফিউশন আছে? বুঝছি, ওকে ঠিক আছে। বাকি সবাই বুঝে গেছো? তাইলে হচ্ছে আমরা সামনে আগাবো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হইলে খুবই ভালো। সবাই বুঝছি, ওকে সামনে আগাচ্ছি। চলো এবার হচ্ছে আমরা দেখবো পৃথিবীর আকারের জন্য। ও মাই গড, আরো একটা ম্যাথ আছে গাইস। আমি জানতাম না, ভাবছিলাম দুইটা ম্যাথ আছে। ঠিক আছে, আরো একটা ম্যাথ আছে। কি বলছে? পৃথিবীর ভর অপরিবর্তিত থেকে যদি এর ব্যাসার্ধ 2% হ্রাস পায় তবে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে? ওকে, তার মানে আমাদেরকে বলা হয়েছে আমরা পৃথিবীর ভর চেঞ্জ করব না, পৃথিবীর ভর অপরিবর্তিত থাকবে। আমরা ব্যাসার্ধ 2% কমাই দিব। তার মানে আগে যা ব্যাসার্ধ ছিল তার চেয়ে 2% ব্যাসার্ধ কমে যাবে। তার জন্য পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি পাবে বা কত শতাংশ হ্রাস পাবে সেটা হচ্ছে তোমার বের করা লাগবে। তাহলে ধরো শুরুতে একদম নর্মাল অবস্থা, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আর এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। ফাইনালি তো ব্যাসার্ধ ধরো কমছে তাই না? ওকে, সো এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। বলো আমরা চেঞ্জ করছি কি? চেঞ্জ করছি ব্যাসার্ধ। ভর কি চেঞ্জ হয়েছে? না। সো শুরুতেও পৃথিবীর ভর ছিল mE কেজি, পরেও পৃথিবীর ভর mE কেজি। শুরুতে ব্যাসার্ধ কত ছিল? ধরলাম শুরুতে ব্যাসার্ধ ছিল RE। পরবর্তীতে ব্যাসার্ধ কত হয়েছে? দেখো আমরা ব্যাসার্ধ 2% কমাই দিছি। 2% কমাই দিছি মানে কি? ধরো তোমার কাছে 100 টাকা আছে, আমি বললাম তোমার 2% টাকা কমে গেছে, তো তোমার কাছে এখন কত টাকা আছে? 98 টাকা আছে, তাই না? সো 2% কমাই দেওয়া মানে হচ্ছে 98% অবশিষ্ট থাকা। তাহলে ব্যাসার্ধ 2% কমে গেছে, তাহলে বর্তমান ব্যাসার্ধ কত হবে? আগের ব্যাসার্ধের 98%, কারণ 2% তো কমে গেছে। তাহলে ফাইনাল অবস্থায় ব্যাসার্ধ হবে হচ্ছে, ও মা সরি, ফাইনাল অবস্থায় ব্যাসার্ধ হবে হচ্ছে RE প্রাইম ইজ ইকুয়ালস টু 0.98 RE। ওকে, 2% কমে গেছে, 98% অবশিষ্ট আছে কার? ইনিশিয়াল অবস্থায় যে ব্যাসার্ধ তার। সো ফাইনাল অবস্থায় ব্যাসার্ধ হবে ইনিশিয়াল ব্যাসার্ধ মাল্টিপ্লাইড বাই 0.98। তাহলে বলো শুরুতে গ্র্যাভিটি কত? শুরুতে গ্র্যাভিটি হচ্ছে GE ইজ ইকুয়ালস টু GME ডিভাইডেড বাই RE স্কোয়ার। ওকে, ফাইনাল অবস্থায় গ্র্যাভিটি কত? ফাইনাল অবস্থায় গ্র্যাভিটি জি প্রাইম হচ্ছে GME। দেখো ভর কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধুমাত্র ব্যাসার্ধ ডিভাইডেড বাই RE প্রাইম তার উপর স্কোয়ার। ঠিক আছে, RE প্রাইম মানে কত? RE প্রাইম মানে হচ্ছে 0.98 RE।
ঠিক আছে, সেই মানটা যদি আমরা বসাই দেই তাহলে GME ডিভাইডেড বাই 0.98 RE তার উপর স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে শুরুর অবস্থায় গ্র্যাভিটি, এটা হচ্ছে ব্যাসার্ধ 2% কমানোর পরে গ্র্যাভিটি। তাহলে বলো তো এখান থেকে যদি আমি একটু মানটা বের করি 0.98 স্কোয়ার, তাই না? সো 1 ডিভাইডেড বাই 0.98 স্কোয়ার যদি তুমি করলে দেখবা আসবে হচ্ছে 1.041 ইন্টু GME ডিভাইডেড বাই RE স্কোয়ার। তার মানে গ্র্যাভিটির মান বাড়ছে। শুরুতে গ্র্যাভিটি ছিল হচ্ছে GME বাই R স্কোয়ার, পরবর্তীতে গ্র্যাভিটি হয়েছে 1.041 GME বাই R স্কোয়ার, তাই না? আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাইছে। আমাকে প্রশ্ন করছে অভিকর্ষজ ত্বরণ কত শতাংশ বৃদ্ধি পাবে। শতাংশ পরিবর্তন বা পার্সেন্টেজ অফ পরিবর্তন কেমনে বের করবা? উপরে বসাইতে হবে পরিবর্তন, নিচে বসাইতে হবে আদিমান। তাহলে আমরা প্রথমে দেখি গ্র্যাভিটি পরিবর্তন হবে কতটুকু। বলো গ্র্যাভিটির পরিবর্তন কেমনে বের করব? ডেল GE পরিবর্তন ইজ ইকুয়ালস টু ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। ফাইনালি গ্র্যাভিটি কত হইছে? GE প্রাইম। ইনিশিয়ালি গ্র্যাভিটি কত ছিল? GE। তাহলে গ্র্যাভিটির পরিবর্তন কত? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, GE প্রাইম মাইনাস GE। ঠিক আছে, জি প্রাইম মানে কত? জি প্রাইম মানে হচ্ছে 1.041 GE মাইনাস GE, তার মানে 0.041 GE। এটা হচ্ছে গ্র্যাভিটির পরিবর্তন। ভাইয়া এখানে আপনি জি কেমনে লিখলেন? কারণ দেখো এই যে পার্টটা, এইটাই কি শুরুর অবস্থার গ্র্যাভিটি না? শুরুতে গ্র্যাভিটি কত ছিল? GME ডিভাইডেড বাই RE স্কোয়ার্ড, পরবর্তীতে সেটা 1.041 গুণ হইছে ব্যাসার্ধ 2% কমানোর জন্য। এইটা বাদ দিলে বাকি যে অংশটা, এটাই তো শুরুর অবস্থার গ্র্যাভিটি। তার মানে ফাইনাল গ্র্যাভিটিকে চাইলে এইভাবে লেখা যায় 1.041 G। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল গ্র্যাভিটি, এটা হচ্ছে ইনিশিয়াল গ্র্যাভিটি। গ্র্যাভিটির পরিবর্তন কতটুকু? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন আমাকে বলছে শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তন কেমনে বের করবা? উপরে পরিবর্তন, নিচে ইনিশিয়াল ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। তার মানে পার্সেন্টেজ অফ গ্র্যাভিটির পরিবর্তন, পার্সেন্টেজ অফ ডেল GE হবে হচ্ছে উপরে গ্র্যাভিটির পরিবর্তন, নিচে আদিমান মানে শুরুতে গ্র্যাভিটি কত ছিল মাল্টিপ্লাইড বাই 100%। ডেল জি এর মান কত ভাইয়া? 0.041 জি বসিয়ে দাও, 0.041 জিই, নিচেও আছে কি জিই, মাল্টিপ্লাইড বাই কত 100%, তার মানে 4.1%। কি হবে? 4.1% কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ পরিবর্তন পজিটিভ। অথবা তুমি চাইলে দেখতে পারো শুরুতে যা গ্র্যাভিটি ছিল পরবর্তীতে গ্র্যাভিটি কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তার মানে অবশ্যই গ্র্যাভিটির যে শতকরা পরিবর্তন সেটা কি হবে? বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 4.1%। সো তোমার অ্যান্সার হবে যে অভিকর্ষজ ত্বরণ 4.1% বৃদ্ধি পাবে। এখানে লিখলাম, হ্যাঁ, জি এর মান বা জিই এর মান কি হবে? 4.1% বৃদ্ধি পাবে। বুঝছিস? সহজ, ঠিক আছে, একদম সহজ। এগুলো কিন্তু কঠিন না, বাচ্চা পোলাপানের জিনিস। ওকে, সো এগুলো পারা লাগবে আগের ম্যাথের মতোই, শুধুমাত্র এখানে দুইটা গ্রহ না একটা গ্রহই একবার আগের মতো মানে নর্মাল অবস্থায় যেভাবে গ্র্যাভিটি বের করে সেইটা, পরের বার আমরা কি করছি? ব্যাসার্ধ হচ্ছে 2% কমাই দিছি। সো ব্যাসার্ধ 2% কমাইছো, ভর অপরিবর্তিত রাখছো, গ্র্যাভিটি তো বাড়বেই, কারণ গ্র্যাভিটির সাথে ব্যাসার্ধ সম্পর্ক কিরকম? বর্গের ব্যস্তানুপাতিক। সো তুমি যদি ব্যাসার্ধ কমাও গ্র্যাভিটি বাড়বে না? অবশ্যই বাড়বে। 2% ব্যাসার্ধ কমাইলে গ্র্যাভিটি বাড়তেছে কয় পার্সেন্ট? 4.1%। ক্লিয়ার? পারবো, শিওর? কারো কোনো কনফিউশন নাই? আশা করি নাই, আগের ম্যাথের মতোই। চলো এইবার হচ্ছে নতুন টপিকে যাওয়া যাক, সেটা হচ্ছে পৃথিবীর আকারের জন্য গ্র্যাভিটির পরিবর্তন। এতক্ষণ কি দেখতেছিলাম যে ভাইয়া আমি এক গ্রহ থেকে আর এক গ্রহে যাব, তার জন্য গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হবে। এখন দেখব পৃথিবীর আকার বা শেপের জন্য গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হয়। প্রথম কোয়েশ্চেন, ভাইয়া শেপের জন্য গ্র্যাভিটি কেন চেঞ্জ হবে? কারণ পৃথিবী একটা সুষম গোলক না। আমরা এতক্ষণ ধরতেছিলাম কি পৃথিবী একটা সুষম গোলক, তাই না? পৃথিবী কিন্তু আসলে একটা সুষম গোলক না। মেরু অঞ্চলের দিকে পৃথিবী কিছুটা চ্যাপ্টা। এটার মানে কি ভাইয়া? মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চল পর্যন্ত, বিষুব অঞ্চল হচ্ছে যে বিষুব রেখা যেই বরাবর পৃথিবীর একদম মাঝ বরাবর, এই যেটাকে বলা হয় বিষুব রেখা, এবং এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে বিষুব অঞ্চল। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চল পর্যন্ত যে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল পর্যন্ত দূরত্ব তার চেয়ে কম।
ওকে, যদি পৃথিবী একটা সুষম গোলক হইতো তাহলে এখান থেকে এই পর্যন্ত যা ডিস্টেন্স হইতো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সও কি হইতো, সেম হইতো। বাট পৃথিবী মেরু অঞ্চলের দিকে কিছুটা চ্যাপ্টা, মানে প্রকৃতপক্ষে পৃথিবী কি মেরু অঞ্চলের দিকে কিছুটা চ্যাপ্টা, এবং মেরু অঞ্চলের দিকে কিছুটা চ্যাপ্টা হওয়ার জন্য দেখা যায় পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের যা ডিস্টেন্স, পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের ডিস্টেন্স তার চেয়ে কম। তাহলে বলো R2 এর মান R1 এর চেয়ে কি হবে, বড় হবে। ঠিক আছে, কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের দূরত্ব কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্বের চেয়ে বেশি। তাহলে ভাইয়া দূরত্ব যদি বেশি হয় গ্র্যাভিটিতে একটা পরিবর্তন আসবে না? চিন্তা করে দেখো বিষুব অঞ্চলে গ্র্যাভিটি কত হবে, বিষুব অঞ্চলে গ্র্যাভিটি হবে G2 ইজ ইকুয়ালস টু GME ডিভাইডেড বাই কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত, R2 স্কয়ার। ওকে, মেরু অঞ্চলে গ্র্যাভিটি কত হবে, মেরু অঞ্চলে গ্র্যাভিটি হবে G1 ইজ ইকুয়ালস টু GME ডিভাইডেড বাই R1 স্কয়ার। এখন তুমি নিজেই বলতেছো R1 এর মান R2 এর চেয়ে ছোট, R1 যদি R2 এর চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই G1 এর মান হবে G2 এর চেয়ে বড়। ভাইয়া কেমনে? একটা কাজ করে G1 আর G2 রেশিও নাও, ঠিক আছে, G1 বাই G2। দেখো GME তো কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 হোল স্কয়ার। তুমি নিজেই বলতেছো R2 এর মান R1 এর চেয়ে বড়, তাহলে R2 যদি R1 এর চেয়ে বড় হয় অবশ্যই G1 কি হবে, G2 এর চেয়ে বড় হবে। ঠিক আছে, কারণ R2 এর মান যদি R1 এর চেয়ে বড় হয় তাহলে রেশিও আসবে গ্রেটার দেন 1, তাকে স্কয়ার করলে আরো বড় একটা সংখ্যা আসবে, তার মানে অবশ্যই G1 হবে সামথিং মাল্টিপ্লাইড বাই G2, এবং ওই সামথিংটা অবশ্যই 1 এর চেয়ে বড়, তার মানে G1 এর মান হবে G2 এর চেয়ে বড়। দ্যাট মিন্স এই মেরু অঞ্চলের গ্র্যাভিটি হবে বিষুব অঞ্চলের গ্র্যাভিটির চেয়ে বেশি, এবং সবচেয়ে কম গ্র্যাভিটি পাওয়া যায় এই বিষুব অঞ্চলেই। তুমি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত আগাবা গ্র্যাভিটি তত বাড়তে থাকবে। ঠিক আছে, সর্বনিম্ন গ্র্যাভিটি কোথায় পাওয়া যায়, সর্বনিম্ন গ্র্যাভিটি পাওয়া যায় বিষুব অঞ্চলে। লেখো সর্বনিম্ন গ্র্যাভিটি আমরা কোথায় পাই, সর্বনিম্ন গ্র্যাভিটি আমরা পাই বিষুব অঞ্চলে। কোথায়, বিষুব অঞ্চলে। এবং সর্বোচ্চ গ্র্যাভিটি আমরা কোথায় পাই, সর্বোচ্চ গ্র্যাভিটি আমরা পাই মেরু অঞ্চলে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গ্র্যাভিটি কোথায় পাওয়া যাবে, পাওয়া যাবে হচ্ছে মেরু অঞ্চলে। বুঝতে পারছো? তাহলে ভাইয়া মেরু অঞ্চলে যদি সর্বোচ্চ গ্র্যাভিটি পাওয়া যায়, বিষুব অঞ্চলে যদি সর্বনিম্ন গ্র্যাভিটি পাওয়া যায়, আমরা বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত আগাবো গ্র্যাভিটির মান কি হবে, তত বাড়বে। কেন? দেখো কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের দূরত্ব হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, তুমি যত এই দিকে আগাইতে থাকবা, ধরো এই পয়েন্টে আসছো, দেখবা দূরত্ব কিছুটা কমছে, এই পয়েন্টে আসছো দূরত্ব আরো কিছুটা কমছে, এই পয়েন্টে আসছো দূরত্ব আরো কিছুটা কমছে। যখন তুমি মেরু অঞ্চলে যাবা দেখবা কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হয়ে গেছে সর্বনিম্ন। গ্র্যাভিটির ফর্মুলার নিচে কি আছে, কেন্দ্র থেকে যেই পয়েন্টে গ্র্যাভিটি নির্ণয় করতেছে ওই পয়েন্টের দূরত্ব, তাই না? সো বিষুব অঞ্চলের জন্য এই পয়েন্টের দূরত্ব হয়ে গেছে ম্যাক্সিমাম, এর জন্য এখানে গ্র্যাভিটি মিনিমাম। আমরা যত মেরু অঞ্চলের দিকে যাব এই দূরত্বের মান কমতে থাকবে, দূরত্বের মান কমতে থাকবে মানে কি, গ্র্যাভিটির মান বাড়তে থাকবে। যখন আমরা মেরু অঞ্চলে গিয়ে পৌঁছাবো কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হয়ে যাবে মিনিমাম, দূরত্ব যদি মিনিমাম হয় গ্র্যাভিটি হয়ে যাবে কি, ম্যাক্সিমাম। এর জন্য মেরু অঞ্চলের গ্র্যাভিটি হচ্ছে ম্যাক্সিমাম গ্র্যাভিটি, বিষুব অঞ্চলের গ্র্যাভিটি হচ্ছে মিনিমাম গ্র্যাভিটি। এবং এই যে গ্র্যাভিটির একটা তারতম্য পৃথিবীর মধ্যেই তৈরি হইলো, এটা কেন, পৃথিবীর আকারের জন্য। পৃথিবীর আকারটা এরকম, পৃথিবী যদি একটা সুষম গোলক হইতো তাহলে পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় গ্র্যাভিটি হইতো একরকম, বাট এমনটা হয় না। পৃথিবীর আকারের জন্য দেখা যায় এক এক অঞ্চলে গ্র্যাভিটি হয় এক এক রকম। বিষুব অঞ্চলের দিকে গ্র্যাভিটি হয় সবচেয়ে কম, এবং যত তুমি গ্র্যাজুয়ালি মেরু অঞ্চলের দিকে আগাবা গ্র্যাভিটি বাড়তে থাকবে, এবং মেরু অঞ্চলে গিয়ে গ্র্যাভিটি কি হবে, ম্যাক্সিমাম হবে। বুঝতে পেরেছো? সহজ, শিওর, ভেরি গুড ভাইয়া। এরপর ভাইয়া তারপর হচ্ছে 3টা মান মুখস্থ করা লাগবে। এই 3টা মান মেডিকেলের জন্য লাগবে, ঠিক আছে, এইচএসসি পরীক্ষায় আসবে না, বাট যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা এই মানগুলো সরাসরি চলে আসে।
হ্যাঁ, এই তিনটা অঞ্চলের গ্র্যাভিটি একটু মুখস্থ করা লাগবে। একটা হচ্ছে মেরু অঞ্চলের গ্র্যাভিটি, যেটা সবচেয়ে বেশি, সেই মানটা হচ্ছে যদি অ্যাকুরেট মান চাও 9.8321 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্র্যাভিটি পৃথিবী পৃষ্ঠের কোনো জায়গায়। দেন হচ্ছে বিষুব অঞ্চলের গ্র্যাভিটি, এটা হচ্ছে সবচেয়ে কম গ্র্যাভিটি বা মিনিমাম গ্র্যাভিটি, দ্যাট ইজ 9.7818 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর যে মান, এটাকে আমরা ধরে নিই আইডিয়াল ভ্যালু 9.8066 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা লিখি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা ধরে আমরা মোস্ট অফ দ্য কেসেস ম্যাথ করি, বাট যদি একদম অ্যাকচুয়াল ভ্যালু চাও আইডিয়াল কেসের, সেটা হচ্ছে 9.8066 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এগুলা মানে সরাসরি যে মুখস্থ মান, এগুলো নর্মালি হচ্ছে আমি কখনো এইচএসসি পরীক্ষা আসতে দেখি নাই, বা ধরো তোমার কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আসতে দেখি নাই। এগুলো হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। তোমার ডিরেক্ট জিজ্ঞাসা করবে মেরু অঞ্চলের গ্র্যাভিটি নিচের কোনটা, তো তোমার জানা থাকা লাগবে মেরু অঞ্চলের গ্র্যাভিটি কোনটা, 9.8321 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিরেক্ট প্রশ্ন করবে বিষুব অঞ্চলের গ্র্যাভিটি কোনটা, সেটা হচ্ছে 9.7818 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এটাও সরাসরি বলতে পারে যে পৃথিবী পৃষ্ঠে আদর্শ গ্র্যাভিটি কোনটাকে ধরে নেওয়া হয়, 9.8066 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে যে 45 ডিগ্রি অক্ষাংশ নিয়ে প্যারা খাও, তাই না? 45 ডিগ্রি অক্ষাংশ মানে কি জানো? ধরো এই হচ্ছে পৃথিবী, ওকে, এটা হচ্ছে পৃথিবীর বিষুব রেখা, ওকে, মানে এই যে একদম মাঝ বরাবর যে ইনভিজিবল লাইনটা, যেটাকে ইকুয়েটর বলা হয় বা বিষুব রেখা বলা হয়, এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার। ঠিক আছে, সেন্টার থেকে আমি কি করলাম, বিষুব অঞ্চলের একটা সংযোজক সরলরেখা আঁকলাম। কি করলাম, পৃথিবীর সেন্টার নিলাম, সেন্টার থেকে বিষুব অঞ্চলের একটা সংযোজক সরলরেখা আঁকলাম। ওকে, এখন আমি পৃথিবীর উপর র্যান্ডম একটা পয়েন্ট নিব। কোন পয়েন্ট? ধরো এই পয়েন্টটা, র্যান্ডম একটা পয়েন্ট। এই পয়েন্টের সাথে আমি পৃথিবীর কেন্দ্রের একটা সংযোজক সরলরেখা আঁকবো। তাহলে আমি কিন্তু এখানে কাজ করছি অনেকগুলা। কি করছি ভাইয়া? প্রথমত আমি বিষুব রেখাটা আঁকছি। এই বিষুব রেখাটাই ইন্ডিকেট করতেছে পৃথিবীর উপর বিষুব অঞ্চল কোনটা। এটা বিষুব অঞ্চল, এটা মানে যে এই রেখার উপর বা এই যে গোল বৃত্ত যেটা দেখতেছো, এই বৃত্তের পরিধির উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুই হচ্ছে বিষুব অঞ্চল। ঠিক আছে, এটা বিষুব অঞ্চল, এটা পুরাটাই কি বিষুব অঞ্চল। এবং এই বিষুব অঞ্চলে বা বিষুব রেখার উপর কোনো একটা বিন্দুর সাথে আমরা পৃথিবীর কেন্দ্রের সংযোজক সরলরেখা আঁকবো। এটাকে বলা হয় রেফারেন্স লাইন। এটার সাপেক্ষে আমরা অক্ষাংশ নির্ণয় করি। তাহলে অক্ষাংশ নির্ণয়ের রেফারেন্স লাইন কোনটা? পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব রেখার উপর যে কোনো বিন্দুতে একটা সংযোজক সরলরেখা আঁকো, সেইটাই কি রেফারেন্স লাইন। এখন তুমি বললা যে ভাইয়া এই যে পয়েন্টটা, এই পয়েন্ট কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? খুবই সহজ, তুমি যেই পয়েন্টের অক্ষাংশ নির্ণয় করতে চাও সেই পয়েন্টের সাথে পৃথিবীর কেন্দ্রের সংযোজক সরল রেখা আঁকো। এই সরল রেখা রেফারেন্স লাইনের সাথে যত কোণ উৎপন্ন করবে সেইটাই এই বিন্দুর অক্ষাংশ। ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় হচ্ছে অক্ষাংশ, এই অ্যাঙ্গেলটাকে। তাহলে যখন তোমাকে বলা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান এত, 45 ডিগ্রি অক্ষাংশ মানে কি? তাহলে মানে হচ্ছে ধরো এইটা আমার রেফারেন্স লাইন, মানে পৃথিবীর কেন্দ্র এবং বিষুব রেখার সংযোজক সরল রেখা। আমার 45 ডিগ্রি অক্ষাংশ যদি এইটা হয়, তাহলে এই লাইন এবং রেফারেন্স লাইনের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশ। ওকে, একদম সহজ। এটাও আমাদের লাগবে, অক্ষাংশের হিসাবও আমাদের লাগবে। কখন লাগবে জানো? যখন আমরা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য গ্র্যাভিটি নির্ণয় করতে যাব, তখন হচ্ছে আমাদের এই অক্ষাংশের হিসাবটা লাগবে। যাই হোক, আপাতত জাস্ট জানা থাকলেই হয়েছে যে অক্ষাংশ জিনিসটা কি। সেটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স লাইন আঁকা লাগে। রেফারেন্স লাইনটা কেমনে আঁকে? পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব রেখার সংযোজক সরল রেখা, মানে বিষুব রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক সরল রেখা, এইটাও রেফারেন্স লাইন হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, ডিপেন্ড করতেছে মানে তুমি কোন দিকে অক্ষাংশ নির্ণয় করতেছো। ওকে, এখন তুমি ধরো বললা ভাই এই পয়েন্টের অক্ষাংশ কত, কি করবা? এই পয়েন্টের সাথে মানে যে পয়েন্টের অক্ষাংশ তুমি নির্ণয় করতে চাও তার সাথে পৃথিবীর কেন্দ্রের সংযোজক সরল রেখা আঁকবা। এই সংযোজক সরল রেখা রেফারেন্স লাইনের সাথে যত কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে এই পয়েন্টের অক্ষাংশ। তার মানে আমরা বলতে পারি এই পয়েন্টটা কত ডিগ্রি অক্ষাংশে আছে? ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে। ঠিক আছে, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। সহজ। সো এখান থেকে হচ্ছে ওই 45 ডিগ্রি অক্ষাংশের কনসেপ্টটা আসছে। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রের সমতলে গ্র্যাভিটির মানকে ধরা হয় আদর্শ, সেটা হচ্ছে 9.8066 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং উপরের সবগুলা মানও লাগবে কিসের জন্য? মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য।
ঠিক আছে, সো এই মানগুলো একটু মাথায় রাখো, মানে পুরোটা মনে না থাকলেও অ্যাটলিস্ট দশমিকের পর 2 ঘর মনে রাখো। 9.83, 9.78। ওকে, এটা হচ্ছে জি এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্র্যাভিটি, এবং এইটা হচ্ছে মিনিমাম গ্র্যাভিটি। 9.7818 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে থাকবে? ভেরি গুড। তাহলে আসো ছোট্ট একটা ম্যাথ করবো, একদম ছোট্ট ম্যাথ। কি বলছে? বলছে তোমার ভর 60 কেজি, মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলে তোমার ওজনের পার্থক্য কত? খুবই সহজ ভাই, বলো। তুমি যখন মেরু অঞ্চলে থাকবা তখন তোমার ওজন কত হবে? বলো বলো বলো। ওজন কেমনে নির্ণয় করে? ভর ইনটু গ্র্যাভিটি। তাহলে মেরু অঞ্চল মানে পোল, পোলে তোমার ওজন কত হবে? তোমার ভর মাল্টিপ্লাইড বাই মেরু অঞ্চলের গ্র্যাভিটি। কি হবে? তোমার ভর মাল্টিপ্লাইড বাই মেরু অঞ্চল বা পোলের গ্র্যাভিটি। ওকে, তোমার ভর কত? 60 কেজি। মেরু অঞ্চলে গ্র্যাভিটি কত? 9.83 কত যেন 14 না কত রে, 9.8321, নিজেই ভুলে যাই, এই জন্য মেডিকেলে চান্স পাইনি। যাই হোক, 9.8321 এত নিউটন। এটা কি? মেরু অঞ্চলে তোমার ওজন। ভাইয়া বিষুব অঞ্চলে তোমার ওজন কত হবে? বলো। বিষুব অঞ্চলে তোমার ওজন কত হবে? বিষুব অঞ্চল মানে হচ্ছে ইকুয়েটর, তার মানে WE, ইকুয়েটরে তোমার ওজন, সেটা কত হবে? ভর ইনটু বিষুব অঞ্চলে গ্র্যাভিটি। ওকে, বিষুব অঞ্চলে গ্র্যাভিটি কত? 9.7814। ঠিক আছে, তাহলে চলো 60 ইনটু 9.7814 এত নিউটন। তাহলে ওজন কোথায় বেশি? অবশ্যই মেরু অঞ্চলে তোমার ওজন হবে বেশি, বিষুব অঞ্চলে তোমার ওজন হবে কম, কারণ বিষুব অঞ্চলে গ্র্যাভিটি কম। তাহলে ওজনের পার্থক্য কত হবে? ওজনের পার্থক্য হবে মেরু অঞ্চলে তোমার ওজন মাইনাস বিষুব অঞ্চলে তোমার ওজন। ঠিক আছে, WP মাইনাস WE। ওকে, সো MGP মাইনাস MGE। ওকে, এম হচ্ছে 60, 60 যদি কমন নেই ভিতরে আসবে 9.8321 মাইনাস 9.7814। তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেটও করতে পারো। এখানে আসবে কত? 7, এখানে আসবে হচ্ছে 0, এখানে কত আসবে? মাই গড, 5। ওকে, তার মানে 0.0 এত মাল্টিপ্লাইড বাই হচ্ছে 60, তার মানে হচ্ছে 3.42 নিউটন, নাকি 3.042 নাকি 3.42? তারাও তো দেখি। হ্যাঁ, জীবন আমার নষ্ট হয়ে গেল ক্যালকুলেশন করতে করতে, আর ভাল লাগে না। দাঁড়া, 14 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 60। ও ইয়েস, এখানে 0 হবে একটা, 3.042। ওকে, 042 নিউটন। ওকে, আচ্ছা, এখানেও আবার একটা কনফিউশন আসতে পারে যে ভাইয়া এতক্ষণ ধরে আপনি যখন পরিবর্তন বের করতেছিলেন তখন শেষ মাইনাস আদি করতেছিলেন, এবার শেষ ওজনকে আদি ওজন থেকে কেন মাইনাস করলেন না? তোমারে কিন্তু এবার ওজনের পরিবর্তন বের করতে বলে নাই, বের করতে বলছে হচ্ছে পার্থক্য। এবং পার্থক্য আর পরিবর্তনের মধ্যে আবার ছোট্ট একটা পার্থক্য আছে, সেটা কি? পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস আদি, আর পার্থক্য মানে হচ্ছে বড় মাইনাস ছোট। কি বললেন ভাইয়া? আমি তোমাকে বললাম একটা কিছুর ধরো ভর ছিল শুরুতে 20 কেজি, ওকে, এবং পরবর্তীতে ভর হইছে 30 কেজি। তোমাকে প্রশ্ন করলাম ভরের পরিবর্তন কত? ভরের পরিবর্তন হবে শেষ মাইনাস আদি, শেষে যেটা হয়েছে মাইনাস শুরুতে যেটা ছিল, এটা হচ্ছে পরিবর্তন বের করার নিয়ম। 10 কেজি। পার্থক্য কি হবে? পার্থক্যের সময় আমরা শেষ বা আদি দেখবো না, পার্থক্যের সময় দেখবো বড় মান কোনটা, ছোট মান কোনটা। যেমন এখানে দুইটা ভরের মধ্যে বড় কোনটা? MF-টা হচ্ছে বড়, MI-টা হচ্ছে ছোট, তার মানে পার্থক্য হবে বড় ভর মাইনাস ছোট ভর, এইটাও 10 কেজি। যদি উল্টা হইতো যে ভাইয়া ভর শুরুতে আছে 20 কেজি, পরে হইছে হচ্ছে 30 কেজি, সরি, শুরুতে আছে 30 কেজি, পরে হইছে 20 কেজি, প্রশ্ন করছে ভরের পার্থক্য কত বা ভরের পরিবর্তন কত, প্রথমে জিজ্ঞেস করছে পরিবর্তন কত। যদি পরিবর্তন বের করতে বলে সেক্ষেত্রে আসবে MF মাইনাস MI, শেষ মান মাইনাস আদি মান, পরিবর্তন হইলেই শেষ মাইনাস আদি, শেষ ভর মাইনাস ইনিশিয়াল ভর মানে -10। কিন্তু যদি বলে এই যে ভর চেঞ্জ হইলো, এখানে দুই ক্ষেত্রে ভরের পার্থক্য কত, পার্থক্য হবে হচ্ছে বড় মান মাইনাস ছোট মান, তার মানে পার্থক্য হবে 10। ঠিক আছে, মানে সহজ কথা, পার্থক্য হচ্ছে পরিবর্তনের মডিউলাস ভ্যালু, পার্থক্য কখনো মাইনাস হয় না। ঠিক আছে, সো এটা একটু কেয়ারফুল থাকো।
যদি কখনো পার্থক্য বের করতে বলে দুইটা জিনিসের, সবসময় বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবা। আর যদি পরিবর্তন বের করতে বলে সবসময় শেষ মাইনাস আদি। ওকে, সো চাইলে এখানে একটু লিখেও রাখতে পারো যে পরিবর্তন মানে হচ্ছে শেষ মাইনাস আদি। পরিবর্তন মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা শেষ মাইনাস আদি। আর পার্থক্য মানে কি, পার্থক্য মানে হচ্ছে বড় মাইনাস ছোট। কোনটা আদি কোনটা শুরু বা কোনটা শেষ সেটা ডাজেন্ট ম্যাটার। পার্থক্যের ক্ষেত্রে তোমার দেখা লাগবে বড় কোনটা ছোট কোনটা। বড়টা থেকে ছোটটাকে মাইনাস করলে তুমি দুইটা রাশির পার্থক্য পেয়ে যাবা। আর যদি কখনো পরিবর্তন বের করতে বলে সব সময় ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালুকে মাইনাস করা লাগবে, তাহলে তুমি কি পেয়ে যাবা, পরিবর্তন পেয়ে যাবা। দেখো তো বুঝছো কিনা, সহজ জিনিস, সহজ কনসেপ্ট গাইস, ক্লিয়ার কিনা? ও মাই গড, 3.042 নিউটন। ওকে, এটা কি বাবা লিখলে বাই 3.06? কি 3.06 কই থেকে আসলো তোমাদের? 3.042 হবে, 3.06 কই থেকে আসলো? এটাই তো আমি বুঝতেছি না। এই 3.06 কই থেকে আসলো তোদের? হ্যাঁ, যাই হোক, আচ্ছা ক্লিয়ার। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারছো? সহজ কিন্তু, হ্যাঁ কনসেপ্ট এখানে কঠিন না, কনসেপ্ট খুবই সহজ। যদি বুঝে থাকো আমরা সামনে আগাবো। ঠিক আছে গাইস, বুঝতে পেরেছি আই থিঙ্ক, বোঝা উচিত, কারণ এগুলো মোটেও কঠিন কিছু না। হ্যাঁ, এগুলো তোমরা 9-10-এও অনেকটা পড়ে আসছো। ওই সিমিলার কনসেপ্টটি আর একটা বার হচ্ছে আমরা পড়তেছি। ওকে, এখান থেকে হচ্ছে আসল জিনিস শুরু, এবং এখান থেকেই পরীক্ষায় প্রশ্নগুলা আসবে। পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গ্র্যাভিটি, বলো তো কত হবে? ভাই, গ্র্যাভিটি নির্ণয়ের জেনারেল ফর্মুলা মাথায় রাখো, g ইজ ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, যখন তুমি পৃথিবীর জন্য গ্র্যাভিটি নির্ণয় করতেছো অবশ্যই এখানে আসবে পৃথিবীর ভর। ঠিক আছে, আর কি বলতো, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যেই পয়েন্টের গ্র্যাভিটি নির্ণয় করবা সেই পয়েন্টের দূরত্ব। ওকে, এখানে আরটা কি, প্রথমে লেখো এমই হচ্ছে পৃথিবীর ভর। এমই কি, এমই হচ্ছে পৃথিবীর ভর। ওকে, এবং আর কি, আর হচ্ছে আমরা যেই পয়েন্টে গ্র্যাভিটি নির্ণয় করতে চাই পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব কি, যেই পয়েন্টে গ্র্যাভিটি নির্ণয় করব, লেখো যেই পয়েন্টে গ্র্যাভিটি নির্ণয় করব, নির্ণয় করব পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব। ওকে, পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব। সহজ, ঠিক আছে, ফাইন, ভালো। ভাই এই ফর্মুলাটা বুঝলাম না, মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলা। তোমাকে একটা নিরেট গোলক দেওয়া আছে, নিরেট গোলকের কেন্দ্র থেকে আর মিটার দূরে একটা পয়েন্টে মহাকর্ষীয় প্রাবল্য বের করতে বলছে। কেমনে বের করবা? জিএম বাই আর স্কোয়ার। গ্র্যাভিটি কি, পৃথিবীর জন্য মহাকর্ষীয় প্রাবল্য। পৃথিবী কি একটা নিরেট গোলক, সো টেকনিক্যালি একটা নিরেট গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য বের করা যা পৃথিবীর বাইরের কোনো বিন্দুতেও মহাকর্ষীয় প্রাবল্য বা গ্র্যাভিটি নির্ণয় করা একই কথা, সেম ফর্মুলা, ফর্মুলায় কোনো পরিবর্তনই নাই, জাস্ট ভরের জায়গায় বসবে পৃথিবীর ভর। কারণ তুমি যে মহাকর্ষীয় প্রাবল্য বের করতেছো সেটা কার মহাকর্ষীয় প্রাবল্য? পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য, এটাই তো গ্র্যাভিটি, তাই না? সো এর জন্য ভরের জায়গায় কি বসবে? পৃথিবীর ভর বসবে। ঠিক আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার উপরে ওই পয়েন্টে গ্র্যাভিটি কত হবে? তুমি দেখো তো ওই পয়েন্টটা পৃথিবীর কেন্দ্র থেকে কতখানি দূরে, কারণ এই আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব। কোন বিন্দু? যেই পয়েন্টে তুমি গ্র্যাভিটিটা বের করবা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিসটেন্স কতটুকু হবে? যে এতটুকু, এইটা হচ্ছে আর। ঠিক আছে, এইটা হচ্ছে কি, এইটা হলো আর। আর এর ভ্যালু কত হবে? এতটুকু হচ্ছে এইচ। ঠিক আছে, তার আগ পর্যন্ত এইটুকু কি হবে? এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। ওকে, তাহলে স্মল আর এর ভ্যালু কত হবে? আর প্লাস এইচ। কত হবে? আর প্লাস এইচ। এইটা হচ্ছে স্মল আর। ওকে, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে ভাইয়া পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব যদি আর প্লাস এইচ হয়, তাহলে ওই পয়েন্টে গ্র্যাভিটি কত হবে? ওই পয়েন্টে গ্র্যাভিটি হবে জি বা জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ মিটার উপরে কোনো একটা বিন্দুতে গ্র্যাভিটি নির্ণয় করার ফর্মুলা। কি বললাম? পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ মিটার উপরে কোনো বিন্দুতে যদি তুমি গ্র্যাভিটি নির্ণয় করতে চাও, দেন দিস ইজ দ্য ফর্মুলা।
একদম সহজ, জাস্ট দূরত্বের জায়গায় আসবে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। আগে পৃষ্ঠ নির্ণয় করতেছিলাম, এর জন্য এখানে ব্যাসার্ধ আসতেছিল, বাট এখন আমরা পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে যাচ্ছি। তাহলে পৃষ্ঠ থেকে যদি আমি এইচ মিটার উপরে যাই, কেন্দ্র থেকে দূরত্ব কি এখন ব্যাসার্ধের সমান হবে? না, কেন্দ্র থেকে এখন দূরত্ব হবে ব্যাসার্ধ প্লাস এইচ মিটার, এর জন্য নিচে আসছে আর প্লাস এইচ। ওকে, একদম সহজ ফর্মুলা। এখন এখান থেকে আরো দুইটা ফর্মুলা জেনারেট করা যায়। কি বলেন ভাই, আরো দুইটা ফর্মুলা কেমনে জেনারেট করব? দেখো, আমি যদি তোমাকে বলি পৃথিবীর পৃষ্ঠে গ্র্যাভিটি কত, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ মিটার উচ্চতায় গ্র্যাভিটি, তাই না? যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি এইচ মিটার উপরে যাই, ধরো 100 কিলোমিটার 200 কিলোমিটার, তখন হচ্ছে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি বলি পৃথিবীর পৃষ্ঠে গ্র্যাভিটি কত, পৃথিবীর পৃষ্ঠে গ্র্যাভিটি হচ্ছে g ইজ ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, এটা কি? এটা পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। এটা কি? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে গ্র্যাভিটি। লেখো, একটু লেখো, হ্যাঁ দরকার আছে। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে, ওকে, আহা আহা আহা, কি? পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার উপরে গ্র্যাভিটি, ওকে, বা এইচ মিটার উচ্চতায় গ্র্যাভিটি। তার মানে এই যে এইচ, এইচ জিনিসটা কি? এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে ওই পয়েন্টের উচ্চতা। কোন পয়েন্ট? যেই পয়েন্টের গ্র্যাভিটি তুমি বের করতে চাচ্ছ। কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু এইচ না, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। এইচ কি? এইচ হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা। তুমি যেই পয়েন্টে গ্র্যাভিটি বের করতে চাও সেই পয়েন্টটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কতখানি উপরে, সেটা হচ্ছে এইচ। ওকে, আর এটা কি? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। এটা কি ভাইয়া? এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। ওকে, পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। দেখো তো এই দুইজনের যদি আমি একটু রেশিও নিই, পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটির মান তোমার জানা আছে 9.8 আইডিয়াল ভ্যালু। যদি আমি দুজনের রেশিও নেই, দেখো তো কি আসে? জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু জিএম, জিএম কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় জি প্রাইমের মান হবে টা 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 আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই জি, যেখানে জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। ঠিক আছে, জি প্রাইম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে গ্র্যাভিটি, জি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে ওই বিন্দুর উচ্চতা। কোন বিন্দু? যেই বিন্দুতে তুমি গ্র্যাভিটিটা নির্ণয় করতে চাও। ঠিক আছে, একদম সহজ। তো তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, চাইলে তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, তোমার যেটা ভাল লাগে। আরো একটা ফর্মুলা আছে যে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, বাট ওই ফর্মুলা আমরা কখনো ইউজ করবো না, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, ওই ফর্মুলাটা কেমনে আসছে দেখবা, জি প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, এরকম একটা ফর্মুলা আছে। ঠিক আছে, সো প্রথম কথা আমরা মাত্র যে দুইটা ফর্মুলা পাইলাম সেই দুটো একটু লিখি। জি প্রাইম ইজ ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা ফর্মুলা পৃষ্ঠ হতে এইচ মিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করার। আর একটা ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার্ড ইন্টু জি। এখানে জিটা কি বলতো? এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটির মান, এবং এটার মান হচ্ছে 9.8। ওকে ফাইন। ওকে, এখন এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা জেনারেট করতে পারি। কি ফর্মুলা? দেখো দেখো তো, এটা তো আমরা লিখতে পারি তাই না, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা লিখলে তো মনে হয় না কোনো আপত্তি আছে, এতক্ষণ ধরে তো এটাই লিখতেছিলাম। কারণ আমার একটা কথা বলো, আমি তোমাকে দিলাম এরকম এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 2/3 হোল স্কোয়ার। ঠিক আছে, এরকম কিছু একটা আমি তোমাকে দিলাম। এটাকে কি এভাবে লেখা যায় 2/3 কে 3/2 টু দি পাওয়ার -2? একই কথা না? উল্টাই লিখছি, উল্টাই লেখার জন্য পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। ওকে, এখানে ছিল কি 2/3 হোল স্কোয়ার, আমি লিখছি 3/2, তাহলে পাওয়ার কি হয়ে যাবে? -2। ওকে, মানে পাওয়ারের সামনে একটা মাইনাস চলে আসবে। সো এখানে সেম কাজটা করব। এখানে আছে কি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই না? এটাকে একটু উল্টাবো, যদি উল্টাই দেই পাওয়ার কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে -2। কেন উল্টাবো আসতেছি, বাট উল্টাবো। আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার -2। ওকে, অনুপাতটাকে উল্টাই দিছি, তার জন্য পাওয়ারের সামনে কি আসছে? একটা মাইনাস আসছে। এখন যদি এখানে আমি একটু আর দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। ওকে, এটা হচ্ছে একটা অসীম ধারা,
কেমন অসীম ধারা? দেখো এই যে এই অসীম ধারাটা দেখছো কিনা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2, এটাকে যদি আমি অসীম ধারায় বিস্তৃত করি তাহলে কি আসবে? আসবে হচ্ছে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার্ড মাইনাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 একদম অসীম পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের একটা ধারার সমীকরণ। যদি জানা না থাকে এখন হচ্ছে জেনে নাও কি করবে, আর জানা না থাকলে দেখো এখানে আমাদের x এর মান কত, আমাদের x হচ্ছে h/r, 1 প্লাস h/r, এক্সটাই হচ্ছে h/r। তো যদি এটাকে আমি ধারায় একটু বিস্তৃত করি তাহলে কি আসবে? আসবে হচ্ছে 1 মাইনাস 2h/r, 1 মাইনাস 2x প্লাস হচ্ছে 3 ইন্টু h/r হোল স্কোয়ার্ড মাইনাস 4 ইন্টু h/r হোল কিউব ডট 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 বহুত কিছু। বাট আমরা যেটা করব, সেকেন্ড পদের পরে বাকি সবগুলা পদকে অ্যাভয়েড করব। কেন ভাইয়া? তোমাদের বইয়ে করছে তার জন্য, কেন করছে আমিও জানি না। দুই পদের পরে বাকি যত পদ আছে সবগুলাকে অ্যাভয়েড করছে। মানে এটা হচ্ছে একটা অসীম ধারা। মানে তুমি যদি এখানে পদগুলা লেখা শুরু করো এটা হবে একটা অসীম সংখ্যক পদের সমষ্টি। সেখানে যেটা করছে দুইটা পদ পর্যন্ত নিছে, মানে 1 মাইনাস 2x, এবং উচ্চ ঘাতের সকল পদকে অ্যাভয়েড করছে। কি করছে? উচ্চ ঘাতের যত পদ আছে সব অ্যাভয়েড করছে। অ্যাভয়েড করলে কি থাকবে? 1 মাইনাস 2h/r। এখানে কি করা হয়েছে? উচ্চ ঘাতের মানে যে স্কোয়ার কিউব সব বাদ দিয়ে দিছে, ঘাতের সকল পদ অ্যাভয়েড করেছে, পদ অ্যাভয়েড করেছে। ওকে ফাইন, গেল। যদি উচ্চ ঘাতের সকল পদ অ্যাভয়েড করি তাহলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 2h/r। এটা কার সমান? g প্রাইম বাই g। সো এখান থেকেই ফর্মুলা আসে g প্রাইম বাই g ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2h/r। দ্যাট মিনস g প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2h/r ইন্টু হচ্ছে g। দেখবে এই ফর্মুলাটা তোমার বইয়ের মধ্যে আছে, বাট নেভার ইউজ দ্য ফর্মুলা, কখনো ইউজ করবা না। ঠিক আছে, এটা কখনো ইউজ করবা না। কেন ভাইয়া? কেন এটা কখনো ইউজ করব না? এটা হচ্ছে একটা কনফিউশন। সেকেন্ড কনফিউশন হচ্ছে ভাইয়া আমি উচ্চ ঘাতের সব পদ বাদ দিলাম তাহলে আমার ধারায় কোনো পরিবর্তন আসবে না। মানে আমি দুইটা পদ লিখছি মাত্র, অসীম সংখ্যক পদের পরিবর্তে মাত্র দুইটা পদ লিখছি, এটা কি আসলে ঠিক হইল? ঠিক তো হইল না। তবে এই ফর্মুলা একটা কেসে ভ্যালিড হবে। কখন? যখন এইচ এর মান আর এর চেয়ে অনেক ছোট হবে। ধরো এইচ এর মান 1 কিলোমিটার, আর কি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এইচ এর মান যদি হয় 1 কিলোমিটার 2 কিলোমিটার, মানে এইচ যদি আর এর চেয়ে অনেক ছোট হয় তখন এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এই ফর্মুলা কখনো অ্যাপ্লাই করা যাবে না। সো ইটস বেটার এই ফর্মুলা কখনো অ্যাপ্লাই করার দরকারই নাই। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যেও এই ফর্মুলা আছে, বাট কোনো দরকার নাই ভাই। যদি এইচ এর মান সিগনিফিকেন্টলি বড় হয় 200 কিলোমিটার 500 কিলোমিটার 1000 কিলোমিটার, তখন কিন্তু এই ফর্মুলা ভুল রেজাল্ট দেখানো শুরু করবে। কেন ভাইয়া? এটাও তোমার একটা প্রশ্ন হতে পারে যে আমার এক্স এর মান বা এইচ এর মান যদি বড় হওয়া শুরু করে তাহলে ফর্মুলা কেন ভুল রেজাল্ট দেখাবে? দেখো তুমি উচ্চ ঘাতের পদগুলাকে কোন লজিকে বাদ দিলা। এক্স এর মান যখন অনেক ছোট্ট হবে তখন তুমি কেবলমাত্র উচ্চ ঘাতের পদগুলাকে বাদ দিতে পারবা। যেমন ধরো আমি তোমার বললাম এক্স এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এক্স স্কোয়ার্ড কত হবে? এক্স স্কোয়ার্ড হবে 10 টু দি পাওয়ার -4, এক্স কিউব কত হবে 10 টু দি পাওয়ার -6, এক্স টু দি পাওয়ার 4 কত হবে 10 টু দি পাওয়ার -8, তাই না? যদি এক্স এর মান 10 টু দি পাওয়ার -2 না হয়ে এক্স এর মান যদি 10 টু দি পাওয়ার 2 হয় তাহলে এক্স স্কোয়ার্ডের মান কত হবে? 10 টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার কিউবের মান কত হবে? 10 টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 4 এর মান কত হবে? 10 টু দি পাওয়ার 8। তার মানে এক্স এর মান যদি হয় অনেক ছোট তখন দেখা যাবে এক্স স্কোয়ার্ড, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 এগুলার মান আরো ছোট হয়ে যাবে। তখন তুমি চাইলে এদেরকে বাদ দিতে পারো যে হ্যাঁ 10 টু দি পাওয়ার -6 যোগ করাও যা না করাও তাই, 10 টু দি পাওয়ার -8 বিয়োগ করাও যা না করাও তাই, তখন না করলেও হবে। বাট এক্স এর মান যদি হয় বড় তখন না করলে হবে? 1000 যোগ না করলেও হয়ে যাবে, 10000 যোগ না করলেও হয়ে যাবে? হবে না, তখন হবে না। আমাদের এখানে এক্সটাকে, আমাদের এখানে এক্স হচ্ছে h/r। সো এইচ এর মান যদি আর এর চেয়ে অনেক ছোট হয় তখন h/r এর মানটা হয়ে যাবে অনেক ছোট, কারণ h আর এর তুলনায় অনেক ছোট। সো h কে যদি r দিয়ে ভাগ করি দেখা যাবে রেশিও আসবে অনেক ছোট, দ্যাট মিন্স x এর মান আসবে অনেক ছোট।
এক্স এর মান যদি অনেক ছোট আসে, এক্স স্কোয়ার্ড এর মান আসবে আরো ছোট, এক্স কিউবের মান আসবে আরো ছোট, এক্স টু দি পাওয়ার 4 এর মান আসবে আরো ছোট। তখন আমরা উচ্চ ঘাতের পদগুলোকে বাদ দিতে পারবো, যে হ্যাঁ এগুলোকে যোগ করাও যা বিয়োগ করাও যা, না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট যদি এরকম হয় এইচ বাই আর এর রেশিও চলে আসে হাফ, 1/4, 1/3, তখন তো এটা খুব বেশি ছোট ভ্যালু না, তখন স্কোয়ারের মান অনেক ছোট হবে না, কিউবের মান অনেক ছোট হবে না, তখন তুমি চাইলে ওই উচ্চ ঘাতের পদগুলাকে বাদ দিতে পারবা না। তার মানে তুমি উচ্চ ঘাতগুলাকে বাদ দিতে পারবা কখন? যখন এক্স এর মান হবে অনেক ছোট বা এইচ এর মান হবে আর এর চেয়ে অনেক ছোট, তখনই শুধুমাত্র এই উচ্চ ঘাতের পদগুলাকে বাদ দেওয়া সম্ভব। তার মানে উচ্চ ঘাতের পদগুলোকে বাদ দিয়ে তুমি যে ফর্মুলাটা বের করলা, এটা কখন অ্যাপ্লিকেবল? যখন এইচ এর মান আর এর মানের চেয়ে অনেক ছোট হবে। ধরো আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, এইচ মানে কি? পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা, কিসের উচ্চতা? যেই পয়েন্টে তুমি গ্র্যাভিটি বের করবা, তোমারে বললো 10 কিলোমিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করো, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমার হাইট হচ্ছে 10 কিলোমিটার, আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, তার মানে আর এর মান এইচ এর তুলনায় 640 গুণ বড়। তখন এইচ বাই আর এর মান আসবে অনেক ছোট, দ্যাট মিনস এক্স এর মান অনেক ছোট, এক্স স্কোয়ার্ড হবে আরো ছোট, এক্স কিউব হবে আরো ছোট, এক্স টু দি পাওয়ার 4 হবে আরো ছোট, তখন চাইলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। বাট তোমারে বললাম 1000 কিলোমিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করো, তখন যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, দ্যাট উইল বি কমপ্লিটলি রং, ঠিক আছে। কারণ এই ফর্মুলা শুধুমাত্র তখন অ্যাপ্লিকেবল যখন এইচ এর মান আর এর মানের চেয়ে অনেক ছোট, অন্যথায় এই ফর্মুলা কখনো ইউজ করা যাবে না। ওকে, সো ইটস বেটার এই ফর্মুলা ইউজ করারই দরকার নেই। আমাদের কাছে আরো দুইটা ফর্মুলা আছে, আমরা চাইলে এটা দিয়েও এইচ মিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করতে পারি, চাইলে এটা দিয়েও এইচ মিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করতে পারি। সো এটা আমরা কখনো ইউজ করব না, মনে থাকে যেন। আয় হায় কি হইলো, সরি, হ্যাঁ এটা আমরা কখনোই ইউজ করব না, বুঝছো? সো এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে গ্র্যাভিটি নির্ণয় করার যাবতীয় সকল ফর্মুলা। এইটা একটা, এইটা আর একটা, বাট এটা আমরা কখন ইউজ করতে পারবো? যখন এইচ এর মান আর এর মানের চেয়ে অনেক ছোট, তখন শুধুমাত্র। ওকে, সো এটা ইউজ না করাই ভালো, বাকি দুটা দিয়ে আমরা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। ওকে, সো আসো দেখি দু একটা ম্যাথ করি, তাইলে বুঝে যাবা ম্যাথ আসলে খুব সহজ। কি বলছে? বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গ্র্যাভিটি কত? কেমনে বের করবা? দুইটা ফর্মুলার যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে আমাদেরকে বলছে এই হচ্ছে পৃথিবী, ওকে, পৃথিবী পৃষ্ঠ হতে ব্যাসার্ধের সমান উচ্চতায় আমরা যাব, তার মানে এইচ এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। ওকে, প্রশ্ন পড়ছে ওই পয়েন্টে গ্র্যাভিটি কত হবে, বলো কত হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গ্র্যাভিটি কত হয়? জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, অথবা জি প্রাইম ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই জি, এখানে জিটা কি? পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি, এটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি দুইটাতে করে দেখো, দ্য রেজাল্ট উইল বি সেম। চলো বের করি। এখানে জি এর মান কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এমটা কি? এম হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এইচ এর মান কত? কোন উচ্চতায় বের করবা? পৃথিবী পৃষ্ঠের সমান উচ্চতায়, পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সমান উচ্চতায়, তার মানে এইচ এর মান হচ্ছে আর এর মানের সমান। তাহলে এইচ এর জায়গায় যদি আর বসাই, আর প্লাস আর হয়ে যাবে 2r, সেটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 4r স্কোয়ার। ঠিক আছে, চলো বের করো। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 4 ইন্টু আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। দেখো কোয়েশ্চেনে কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। সো ব্যাসার্ধ যদি আমরা বসাই, সেটা কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার উপর স্কোয়ার। চলো এখান থেকে ক্যালকুলেট করে আসো। এখান থেকে যদি আমরা গ্র্যাভিটি ক্যালকুলেট করি, উপরে আসবে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মাল্টিপ্লাইড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 4 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, কত আসে? 2.44, দেখো 2.44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা গেল একটা। চাইলে এইভাবে সলভ করতে পারো, অথবা তুমি এই ফর্মুলা দিয়েও সলভ করতে পারো। যদি এই ফর্মুলা দিয়ে সলভ করো, তাহলে কি আসবে? উপরে আসবে আর, নিচে আসবে হচ্ছে আর প্লাস আর, তার উপর হোল স্কোয়ার, এবং এই জি মানে কি? ভূপৃষ্ঠে গ্র্যাভিটি, দ্যাট ইজ 9.8। তাহলে এখানে কি আসতেছে? আর বাই 2r মানে হচ্ছে হাফ, তাকে স্কোয়ার করলে হয়ে যাবে 4, দ্যাট মিনস 9.8 ডিভাইডেড বাই 4। 9.8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত আসে? 2.45।
ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগে কত আসছিল 2.44 2.45, ওই একই কথা। সো দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস ইজ অলসো কারেক্ট। ওকে, সো আইদার তুমি এই ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করতে পারো, অথবা তুমি চাইলে এই ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ করতে পারো, তোমার যেইটা ভাল লাগে। হ্যাঁ, এটা হচ্ছে অল্টারনেটিভ। এটা কি? অল্টারনেটিভ। ঠিক আছে, পারবো আই গেস, মনে থাকবে, সহজ, ভেরি গুড। নেক্সট কি বলছে? পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক ধরলে, মানে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 64 ভাগের 1 ভাগ হবে। দ্যাট মিনস এই হচ্ছে আমাদের পৃথিবী, আমাদেরকে বলছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে ওই হাইটের গ্র্যাভিটি হবে পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটির 64 ভাগের 1 ভাগ। তাহলে আমি ধরলাম পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটি হচ্ছে জি, এইচ মিটার উপরে গেলে ধরলাম গ্র্যাভিটি পাবো ভূপৃষ্ঠের গ্র্যাভিটির 64 ভাগের 1 ভাগ। তার মানে এইচ মিটার উপরের যে গ্র্যাভিটি জি প্রাইম, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে ভূপৃষ্ঠের গ্র্যাভিটি মাল্টিপ্লাইড বাই 1/64, পৃথিবী পৃষ্ঠের গ্র্যাভিটির 64 ভাগের 1 ভাগ। ঠিক আছে ভাইয়া, এইচ মিটার উচ্চতায় গ্র্যাভিটি যেন কেমনে বের করে? এইচ মিটার উচ্চতায় গ্র্যাভিটি বের করার ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ভূপৃষ্ঠের গ্র্যাভিটি। ঠিক আছে, সহজ। তাহলে একটা কাজ করো, জি কে এই পাশে নিয়ে আসো। তাহলে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, বলো জি প্রাইম বাই জি কত হবে? এখান থেকে ক্যালকুলেট করো না। জি প্রাইম বাই জি হবে 1/64, জিটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে জি প্রাইম বাই জি এর মান বসাই দাও 1/64, তাহলে এখানে 1/64, এখানে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, দুই পাশে একটু রুট করি, যদি রুট করে দেই তাহলে আসবে হচ্ছে কত? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 1/8। এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 8r, দ্যাট মিনস এইচ ইজ ইকুয়ালস টু 7r। ওকে, সো আমরা যদি ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের 7 গুণ উচ্চতায় উঠি, তাহলে হচ্ছে গ্র্যাভিটির মান হয়ে যাবে 64/1 তুমি চাইলে এক্সাক্ট হাইটও বের করতে পারো, 7 × 6.4 × 10⁶। সো এখান থেকে 4 7 28 থাকতেছে 2 42 44, তারপরে 4.48 × 10⁷ মিটার। যদি এই হাইটে তুমি উঠো, তাহলে গ্র্যাভিটি হয়ে যাবে ভূপৃষ্ঠের গ্র্যাভিটির 64/1 বা 1/64 অংশ। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা বাচ্চারা? সহজ সহজ, এই যে হয়ে গেছে, শেষ শেষ শেষ। ভাইয়া বুয়েটের কত ব্যাচের? আমি বুয়েট 18 ব্যাচের ভাই। কেন, কি দরকার? কোনো কাজ আছে নাকি বলো তো, কিছু করা লাগবে? ও মাই গড গাইস, কমপ্লিট। হ্যাঁ, ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আজকের পড়া মনে সমস্যা নাই, হয়ে গেছে মোটামুটি। সো এখানে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হচ্ছে 7r, মানে ব্যাসার্ধের 7 গুণ উচ্চতায় যদি তুমি উঠো, তাহলে দেখবা যে গ্র্যাভিটি হয়ে গেছে 64/1 এবং এক্সাক্ট মান বের করলে এটাই আসা উচিত 4.48 × 10⁷ মিটার। যদি এই হাইটে আমরা যাই, তখন আমরা দেখবো গ্র্যাভিটি, ভূপৃষ্ঠের গ্র্যাভিটি 64/1 হয়ে গেছে। একদম সহজ সহজ ম্যাথ না বলো তো? খুবই সহজ। হ্যাঁ, বুঝছি দাদা। পৃথিবীর সেন্টারে গ্র্যাভিটি কত? শূন্য। পৃথিবীর সেন্টারে গ্র্যাভিটি হচ্ছে শূন্য। আমরা পড়বো, পরের দিন পড়বো যে পৃথিবীর অভ্যন্তরে গ্র্যাভিটি নির্ণয়, তখন হচ্ছে সেন্টারের গ্র্যাভিটিও আমরা পড়বো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার দাদা, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে তো মোটামুটি হয়ে গেল। দেখি দুই একটা ম্যাথ হচ্ছে থাকলে হোমওয়ার্ক দিয়ে দেয়। আচ্ছা, দুই একটা ম্যাথ নাই, কারণ এরপরে হচ্ছে নতুন একটা কনসেপ্ট, এবং সেই কনসেপ্ট রিলেটেড ম্যাথ আছে, বাট সেটা আসলে আমরা পরের দিন করব। ঠিক আছে, সমস্যা নেই, আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। মোটামুটি অনেকটা কভার হয়ে গেছে। পরের দিন হচ্ছে আমরা গ্র্যাভিটি শেষ করব। গ্র্যাভিটি শেষ করে মহাকর্ষীয় বিভবটা যদি শুরু করা যায় পরের দিন, আজকের মতো ক্লাস শেষ। ঠিক আছে, আমি খালি ভাবতেছি যে কয়দিন সময় লাগতে পারে, আমি তোমাদের বইলে দিই তারাও। পরের দিন যদি মহাকর্ষীয় বিভবটা শুরু করতে পারি, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। আর শুরু করতে যদি না পারি, তাহলে গ্র্যাভিটির একটা ক্লাস যাবে, দেন মহাকর্ষীয় বিভব যাবে, দেন হচ্ছে কেপলারের সূত্র একটা যাবে, মহাকর্ষীয় বিভবের দুইটাও যেতে পারে, তাহলে একটা দুইটা তিনটা, কেপলারের সূত্র, মুক্তিবেগ, ও মাই গড, 5টা বা 6টা লেগে যেতে পারে। হ্যাঁ, 5টার মধ্যে শেষ করার ট্রাই করবো, 5টার মধ্যে শেষ করা মানে টাফ হয়ে যাবে, বুঝছো?
ক্ষেত্র বিশেষে 6টা ক্লাস লাগে যেতে পারে, 5টা বা 6টার মধ্যে। সো 10টা বা 11টা ক্লাস টোটাল আমাদের এই চ্যাপ্টার হোপফুলি কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাস একটু বড় হয়ে যেতে পারে, আই হোপ ইউ পিপল উইল কনসিডার। ঠিক আছে, যাই হোক আজকের মতো ক্লাস এই পর্যন্তই। পড়ো ঠান্ডা মাথায়, গ্র্যাভিটি খুবই সহজ জিনিস। বইটা খুলো, বই খুলবা, ঠিক আছে? বই খুলে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় গ্র্যাভিটি পর্যন্ত পড়ো, নির্দিষ্ট গভীরতায় গ্র্যাভিটি কত সেটা হচ্ছে আমরা পরের দিন শুরু করব। এর বাদেও আরো একটা অংশ আছে, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য বা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য গ্র্যাভিটির পরিবর্তন। ওইটা পড়লেই আমাদের গ্র্যাভিটি নিয়ে যাবতীয় সকল পড়া শেষ। সো আমাদের গ্র্যাভিটির দুইটা পার্ট বাকি আছে, একটা হচ্ছে নির্দিষ্ট গভীরতায় গ্র্যাভিটি, আর একটা হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য গ্র্যাভিটির পরিবর্তন। সেগুলো আমরা পরের ক্লাসে দেখব এবং ওইটা করলেই গ্র্যাভিটি শেষ। এবং পরের ক্লাস হয়তো বা আমরা মহাকর্ষীয় বিভব নিয়ে আলোচনা শুরুও করে দিব, কারণ আমরা মহাকর্ষীয় বিভব বা বিভব শক্তি এগুলো আসলে পড়েই ফেলছি। বিভব শক্তি তো পড়ছি, তাই না? চ্যাপ্টার 5-এ পড়ছি না বিভব শক্তি, সেখানে তো পড়া হয়ে গেছে। সো আরেকটা বার হচ্ছে আমরা একটু দেখবো, মনে হয় না খুব বেশি কঠিন লাগবে, সহজ আলোচনা। এবং ওইটা শেষ হওয়ার পর হচ্ছে আমরা মহাকর্ষীয় বিভব শেষ হওয়ার পর আমরা মুক্তি বেগে যাইতে পারি, বা মুক্তি বেগে যাওয়ার আগে আমরা কেপলারের সূত্র পড়তে পারি। ঠিক আছে, এমন হইতে পারে যে আমরা মুক্তি বেগ আগে পড়লাম, কেপলারের সূত্র পরে পড়লাম, অথবা হচ্ছে কেপলারের সূত্র আগে পড়ে দেন মুক্তি বেগ পড়বো, আর লাস্টে গিয়ে হচ্ছে কৃত্রিম উপগ্রহ। সো চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশ শেষ হয়েই যাচ্ছে, পরে আর অল্প কয়েকটা অংশ বাকি আছে। যাই হোক, শেষ হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সোমবার দিন। অ্যান্ড শুনো, আমরা হচ্ছে কালকে হোপফুলি ওয়েবসাইট লঞ্চ করতেছি, আশা করতেছি সবকিছু ঠিকঠাক থাকলে। আজকে হচ্ছে ফাইনাল সিকিউরিটি নিয়ে কাজকাম করা হচ্ছে, যে তোমাদের ক্লাসটা নিয়ে আমার এখন যে আবার বসা লাগবে তাদের সাথে। ওকে, সো সেটা করে কালকে হোপফুলি ওয়েবসাইটটা নামাই ফেলবো। কালকে ওয়েবসাইট নামাইলে তোমাদের ফার্স্ট পেপার ব্যাচ, সেকেন্ড পেপার ব্যাচ সব কিছু আস্তে আস্তে নতুন ওয়েবসাইটে শিফট হয়ে যাবে। সেকেন্ড পেপার ব্যাচ তো কালকে থেকে ওয়েবসাইটে শিফট হয়ে যাবে। ফার্স্ট পেপার ব্যাচের সব কিছু শিফট করতে হয়তো অল্প কয়েকদিন সময় লাগবে, সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে, কারণ হচ্ছে এতগুলা ক্লাস নিছি, প্রত্যেকটা ক্লাস তো শিফট করা লাগবে, তাই না? আগের ওয়েবসাইট থেকে নতুন ওয়েবসাইটে শিফট করা লাগবে। সো তার জন্য যতটুকু সময় লাগে, যত ক্লাস, যত কন্টেন্ট সবকিছু শিফট করতে, বাট আই গেস 1 সপ্তাহের বেশি লাগবে না। সো হয়তো বা সামনের সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহের পরের সপ্তাহ থেকে তোমরা হয়তো বা নতুন ওয়েবসাইটে ক্লাস করতে পারবা। ঠিক আছে, আর তোমাদের সেকেন্ড পেপার ব্যাচের ক্লাসের ব্যাপারে আমি হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব। কালকে একটু ওয়েবসাইটটা লঞ্চ করে নিই, কালকে তো ক্লাস হবে না অবভিয়াসলি, কারণ আমরা ওয়েবসাইট লঞ্চ করা লাগতেছে। ওকে, সো আমি লঞ্চটা করে নিই, করেই হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব যে কবে থেকে ক্লাস শুরু হবে। জাস্ট আপাতত ওই কাজটা আমাকে একটু শেষ করতে দাও, কারণ এটা একবার শেষ করতে পারলে তারপরের পার্ট 2 খুব স্মুথ, তারপর তোমাদের ক্লাসের এক্সপিরিয়েন্সই হয়ে যাবে অন্যরকম। একটু দেখো, একটু অপেক্ষা করো, একদিন পরেই বুঝতে পারবা যে ক্লাসের এক্সপিরিয়েন্সে কি পরিমাণ পরিবর্তন আসতে যাচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, পড়াশোনা করতে থাকো ঠিকঠাক, পড়াশোনা ছাড়া আর কোনো গতি নাই। ওকে, সো এখন ঘুমান যাবে না, ঠিক আছে? ক্লাস করাইছি, এখন হচ্ছে বইটা খুলবি, খুলে খুলে দেখবি যে আজকে যা যা পড়াইলাম তার মধ্যে বইয়ে কি কি আছে, দেখে তারপর ঘুম। তার আগে ঘুমাইলে কিন্তু খবর আছে, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। গুড বাই গাইস।